একাধিক মৃত্যু রয়েছে আজকের ঘটনায়, যাকে এক কথায় বলে মৃত্যু মিছিল। এরকম সাংঘাতিক মৃত্যু আপনাদের অন্তর আত্মাকে কাঁপিয়ে দেবে। আমরা, অর্থাৎ যাদের মানুষ বলে, তারা লোভের বশবর্তী হয়ে এমন কিছু করে ফেলি যেটার জন্য মৃত্যুর পরেও ভগবানও হয়তো আমাদের ক্ষমা করেন না। ধরুন আপনার বেটার হাফ, যাকে আপনি খুব ভালোবাসেন, যাকে পাওয়ার জন্য আপনি সব কিছু করেছেন, আপনার জি জান লড়িয়ে দিয়েছেন, যার জন্য হয়তো শ্মশানেও আপনাকে রাত কাটাতে হয়েছে। সে আপনার বাড়িতেই আপনার স্বচক্ষে গলায় দড়ি দিয়ে ঝুলছে। ভগবান না করুন এরকমটা কারুর সাথে ঘটুক, আপনার সাথে তো একদমই নয়। জানি আজকের ঘটনাটা শোনার জন্য আপনি আকুল হয়ে আছেন, কিন্তু ধরুন আপনি এবং আপনার পার্টনার একটা অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছেন। সেই সময় আপনার বিছানাতে সাইডে কালো এক অবয়ব বসে রয়েছে, কনস্ট্যান্টলি দেখছে আপনাকে, আপনার গা ঘিন ঘিন করছে, কিন্তু আপনি কিছু করতে পারছেন না। তখন ঘটনাটা 2019-এর। সূর্য ঘুরতে গিয়েছিল মন্দারমণিতে ওর বন্ধুদের সাথে। সেখানে একটি কাপেলের সাথে ওর পরিচয় ঘটে, যা এই ঘটনা সূর্যর জীবন এবং আরও 3 জনের জীবন শেষ করে একটা রক্তাক্ত অধ্যায় তৈরি করেছিল। কোথা থেকে শুনছেন কিউরিও ফাইটের আজকের এই ঘোস্টলি কল রেকর্ডিং জানাতে ভুলবেন না, আর একটা লাইক করে দিন। আপনাদের জন্য কমপ্লিটলি ফ্রি এটা, কিন্তু আপনার এই লাইক ভিডিওটাকে অনেক মানুষের কাছে পৌঁছে দেবে। আর একটা রিকোয়েস্ট, অনেকেই অনেক দিন ধরে কিউরিও ফাইট শুনছেন, সাবস্ক্রাইব হয়তো করেননি, সাবস্ক্রাইব করে দিন আর জয়েন করুন আমাদের কিউরিও ফাইটের এই অকাল্ট এবং প্যারানর্মালের জগতে। তৈরি হয়ে যান মারাত্মক একটা চ্যাপ্টারের জন্য, যেটা আগামী 1 ঘন্টা আপনার রিয়েলিটি চেঞ্জ করে দেবে। রাতে হয়তো একটু অসুবিধেও হবে, কিন্তু কি করা যাবে? কিউরিও ফাইট তো আপনারা এই কারণেই শোনেন। আপনাদের জীবনেও কি এরকম ভয়ানক কিছু ঘটেছে? সেই সত্যির কথা আমাকে কি জানাতে চান, বা কোনো স্পিরিচুয়াল হেল্প যেটা আপনার লাইফে এখন দরকার? যোগাযোগ করুন তাহলে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর 6290675195, এই নম্বরে মেসেজ করুন, অথবা ডাইরেক্টলি কথা বলতে পারেন ইনস্টাগ্রামে আমার সাথে। আমাকে যোগাযোগ করার প্রত্যেকটা ডিটেলস এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। তাহলে শুরু করছি আপনাদের আজকের হরর ডোজ। ঘড়িতে বেলা 3টে। আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। হ্যালো সূর্য, কেমন আছো? হাই কৌস্তব, আমি খুব ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি। বেশ কিছুদিন পর তোমার সাথে কথা হচ্ছে। একদমই তাই। বিষয়টা হচ্ছে, কৌস্তবের আড্ডাতে তো তুমি আসছো এবং খুব তাড়াতাড়ি আমাদের দেখা হচ্ছে, কিন্তু আজকে তুমি যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করতে চলেছো, সেই ঘটনাটা সম্বন্ধে আমি খুব বেশি আগ্রহী। কারণ যে ঘটনাটা তুমি বলতে চলেছো, সেই ঘটনাতে যারা যারা ইনভলভ ছিল তারা কেউ আর বেঁচে নেই। এক্স্যাক্টলি, একদমই তাই। এবং এই ঘটনাটা একদম মারাত্মক একটা মোড় নিয়েছে। আমি তাই জন্য অপেক্ষা করতে পারলাম না সূর্য, তাই জন্য আমার মনে হলো যে এই ঘটনাটা সবার সামনে আসা উচিত, সবার জানা উচিত, এবং যারা যারা শুনছে তারা এটার মাধ্যমে সচেতনও হতে পারবে। কি ঘটেছিল সূর্য, সেটা একদম শুরু থেকে জানতে চাই আমি তোমার থেকে, কি ঘটেছিল? ঘটনাটা শুরু করার আগে আমি দুটো কথা বলে নিচ্ছি। এই ঘটনাটা কিন্তু আমার বলা ওই 4-5টা ঘটনার মতো নয়, বুঝতে পারছো? এটা কিন্তু একটু অন্যরকম ঘটনা। তার কারণ হচ্ছে, যাদেরকে নিয়ে এই ঘটনাটা যেটা তুমি বললে, তারা কিন্তু ওই হাজবেন্ড ওয়াইফ কেউ বেঁচে নেই। ওকে, মানে আজকের দিনে দাঁড়িয়ে তারা কিন্তু মৃত।
ওকে ওকে। এবার তাদের সঙ্গে কি কি দুর্ঘটনা ঘটেছিল, কিভাবে শুরু হয়েছিল, তাদের সঙ্গে আমার আলাপ কিভাবে হলো, আমি একদম শুরু থেকে শুরু করছি। ঘটনাটা শুরু হয় 2019-এর ওই এপ্রিল মে নাগাদ, বুঝতে পারছো? খুব সম্ভবত এপ্রিল মে শেষের দিকেই ঘটনাটা শুরু হয়। আমার অফিসের ছুটি সপ্তাহে একটা দিনই থাকে, তো ছুটির দিন দুপুরবেলা লাঞ্চ টাঞ্চ সবকিছু হয়ে গেছে। দুপুরে বেসিক্যালি আমি খুব একটা ঘুমাই না। এবারে লাঞ্চ ফাঞ্চ করে বসে রয়েছি, মনটা হঠাৎ করে না কি করি এরকম করছিল। তো কি করব, তো আমাদের কলেজের একটা রিইউনিয়ন গ্রুপ ছিল সোশ্যাল মিডিয়াতে, 35-40 জনের একটা গ্রুপ ছিল। ওই গ্রুপের মধ্যে 6 জনের একটা গ্রুপ আমাদের নিজস্ব ছিল, মানে আমরা খুব ভালো বন্ধু 6 জনের ছিলাম। তো ভাবলাম যে ওদেরকেই ফোন করি, কথাবার্তা হোক, অ্যাটলিস্ট সময় তো কাটবে। একটা মিটআপের ব্যবস্থা যদি করা যেতে পারে তাহলে আরো ভালো হয়। ফোন করলাম, গ্রুপ কলিং যেভাবে হয় গ্রুপ কলিং করা হলো। তো আমি ভাবিনি যে সবাই ফোন ধরবে, প্রথমে 5 জন ফোন ধরলো, তারপর আর একজন জয়েন হয়ে গেল। কথাবার্তা বলা হলো, মিটআপের জন্য বলা হলো, সবকিছু কথাবার্তা চলছিল। তো সবার প্রথমে ঠিক হলো যে চন্দননগর ঘাটে আমরা মিট করবো। আচ্ছা। ওখান থেকে শিফট হয়ে যায় দক্ষিণেশ্বর। অ্যাকচুয়ালি মানে ওরা হুগলি সাইডে বেশিরভাগ লোক থাকে, ঠিক আছে, আমি থাকি এই দিকটাতে, নর্থের দিকটাতে আমি থাকছি। তো আমি আমার জায়গাগুলো বলছি, ওরা ওদের জায়গাগুলো বলছে। তো এরকম হতে হতে হঠাৎ করে শুরু হলো যে দীঘা যাওয়া হবে, যে 2-3 দিনের একটা ছুটি নিয়ে দীঘা যাওয়া হবে। দীঘা থেকে শিফট হয়ে গেল মন্দারমণি, আর মন্দারমণিতেই আমরা ডান করলাম, এসে দাঁড়ালাম যে মন্দারমণি আমরা যাব। তো আমাদের ওই মানে হুগলি সাইডে বেশিরভাগ লোকজন ছিল, কিন্তু এই আমাদের শিয়ালদা লাইনে মানে বিধাননগর লাইনে এখানে আমার একজন বান্ধবী ছিল, নাম ছিল সঙ্গীতা, ঠিক আছে। বললাম 6 জন, কিন্তু গেলাম 7 জন। কিভাবে? আমরা 3 জন ব্যাচেলার ছেড়েছিলাম আর 2 জন কাপল। একজন কাপল আমাদের ওই কলেজেরই বন্ধু বান্ধবী, মানে ওরা প্রেমে ছিল, পরবর্তীকালে ওরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। আর সঙ্গীতা নামে যে মেয়েটার কথা বলছিলাম, ও কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করেছে, বুঝতে পারছো? তো আমরা 7 জন হয়ে গেলাম, ধর্মতলা থেকে বাস ধরলাম। বাস ধরে আমরা ভোর বেলাতে একদম মন্দারমণি পৌঁছে গেলাম। ওই মন্দারমণি হোটেলটা কি ছিল তোমাকে বলছি আমি। মন্দারমণি হোটেলটা আমার একজন কলিগেরই খুব চেনাশোনা ছিল বলে আমরা সকাল সকাল রুমও পেয়ে গেছিলাম, 3টে রুম নেওয়া হয়েছিল ফার্স্ট ফ্লোরে। ওই 2টো কাপলদের রুম পরপর, আর আমার রুমটা একদম মানে কমন একটা ব্যালকনি ছিল, ব্যালকনির পাশে। আমরা আসলাম, এসে একটু রেস্ট নিলাম, রেস্ট নিয়ে একটু ঘুমিয়ে নিলাম, নিয়ে 10:30 নাগাদ আমরা ঘুম থেকে উঠে বাইরে যে দোকানগুলো থাকে না, শ্যাক বলে যেটাকে, ব্রেকফাস্ট সবকিছু করলাম, করে নিয়ে ওই সুইমিং পুলে যাওয়ার দিকে আমরা এগোলাম। যে সুইমিং পুলে এবারে ওখানে পুল পার্টি টাইপের কিছু একটা হচ্ছিল, গান টান চলছিল, মানে অন্যান্য দিনের তুলনায় একটু ভিড়টা কমই ছিল। তো আমরা একটা টেবিল নিলাম, টেবিলে বসে সবাই আমরা ওখানে বসলাম, একটু ড্রিঙ্কস করা হচ্ছিল, স্ন্যাক্স সবই ছিল। তো আমাদের পাশের টেবিলে একদম নিউলি ম্যারিড একটা কাপল, ওরা কিন্তু এসছিল একদম আমাদের পাশের টেবিলেই বলতে পারো। তো ওরা নিজেদের মতো এনজয় করছিল। মানে ওদের অ্যাক্টিভিটিটা কি ছিল তোমাকে একটু বলি। মেয়েটা ওই সুইমিং পুলে স্নান করছে, ছেলেটা ড্রিঙ্ক বানিয়ে দিচ্ছে, মেয়েটা এসে ড্রিঙ্ক করছে, আবার ওরা দুজন মিলে নেমে এনজয় করছে। ওরা ওদের মতো এনজয় করছে, আমরা আমাদের মতো এনজয় করছি। গান ফান বাজছে, আমাদের 2-1 বন্ধু ওই সিগারেট কিনতে গেছে, আরেকজন কি গান সেট হবে ওইখানে গিয়ে কথাবার্তা বলছে। তো আমি বসেছিলাম যে সুইমিং পুলের ঠিক দিকটা পিছন করে, মানে পিঠ দিয়ে সুইমিং পুলের দিকটা বসেছিলাম টেবিলের। আমার অপোজিটে সঙ্গীতা নামে বন্ধুটা মানে বান্ধবীটা বসেছিল, ওর হাজবেন্ড সবাই ছিল। এইবার কি হয়েছে, সঙ্গীতা হঠাৎ চোখ বড় বড় করে না আমার দিকে তাকিয়ে বলছে, দেখ মেয়েটা মনে হচ্ছে ডুবছে। বলছে মেয়েটা কিন্তু হ্যাঁ সুইমিং পুলে, বলছে মেয়েটা মনে হচ্ছে ডুবছে সুইমিং পুলে। ওর হাজবেন্ড হয়তো ড্রিঙ্ক ফিঙ্ক কিছু আনতে উপরে ঘরে গেছিল, হাজবেন্ড ছিল না। তো আমরা ঘুরে দেখলাম যে না, ডুবছে ঠিক না, মানে ব্যাপারটা কেমন হচ্ছে তোমাকে আমি বলছি। মানে ওই খুব নেশা হয়ে গেছে, স্লাইট আনকনসিয়াস হয়ে গেছে, মানে ওই জল খাচ্ছে আবার উঠছে, মানে শরীর ছেড়ে দিয়েছে বলতে পারো এক কথায়, জলের মধ্যে শরীর ছেড়ে দিয়েছে। বড় হাজবেন্ড যখনই এসছে আমরা তো পুরোপুরি ঘিরে নিয়েছি সুইমিং পুলটা, এবার নামতে পারছি না, যেভাবে তুলতে হবে একজন মেয়েকে। এবার ওর হাজবেন্ড যেই এসছে, আমার বান্ধবী সঙ্গীতা ওনাকে বলছে যে আপনার মিসেস কিন্তু ডুবছে, ওনাকে তুলে নিন, ওনাকে স্নান করে দেবেন না। ওই লোকটা নেমে, মানে ছেলেটা হাতে বিয়ারের ক্যান ফ্যান অনেক কিছু ছিল, ও টেবিলে রেখে নিয়ে ও জলে নামলো। জলে নেমে একা তুলতে পারছে না, ওয়েটি হয়ে গেছে, মেয়েটার চেহারা একটু ভালো ছিল, একটু ওয়েটি হয়ে তুলতে পারছে না। আর গা ছেড়ে দিলে তো ওয়েট বেড়ে যাবে। এক্স্যাক্টলি। আমি বললাম চল নামি আমরা, ঠিক আছে, নাহলে হবে না, এবং উনি ডাকবেও না আমাদেরকে, আমরা নামি। তো আমরা নামলাম, নেমে ধরাধরি করে মেয়েটাকে তুললাম, তুলে রুমে নিয়ে গেলাম। রুমটা দেখলাম আমাদের সাথে যে কাপল যারা এসেছিল ওদের রুমের ঠিক অপোজিটে, মানে ফার্স্ট ফ্লোরেই, বুঝতে পারছো? আচ্ছা। তো ওদের রুমে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পর মেয়েটা না কন্টিনিউয়াসলি বমি করছিল, মানে যা খেয়েছে সব উগলে দিচ্ছে পুরোপুরি। তো আমার বান্ধবীরা বললো যে আপনার ওয়াইফের কোনো ড্রেস আমাদেরকে দিন, আমরা ওকে চেঞ্জ করে দিচ্ছি, ওর অবস্থা একটু খারাপ আছে, আর আপনারা সবাই একটু বাইরে যান।
তো আমরা সবাই বাইরে চলে আসলাম, ও ড্রেস উনি দিয়ে দিল, উনিও বাইরে চলে আসলো। আমি নিজের ঘরে চলে গেলাম যে ঠিক আছে ওরা হ্যান্ডেল করে নেবে। আমি নিজের ঘরে চলে গেলাম, স্নান টান করে ড্রেস ট্রেস করছি, মানে বেরোবো একটুখানি সি বিচের দিকে একটু যাবো। হট করে দেখছি আমার একটা বন্ধু ছুটে এসে বলছে যে শিগগিরই চল, মেয়েটা মনে হচ্ছে টপকে যাবে। ঠিক এইভাবে বললো যে শিগগিরই চল, মেয়েটা মনে হচ্ছে টপকে যাবে। ভাবলাম মানে, আমি সঙ্গে সঙ্গে সাথে গেলাম, গিয়ে নিয়ে দেখছি হ্যাঁ মেয়েটা একদম পুরোপুরি কি মানে বডি ছেড়ে দিয়েছে আর মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, প্লাস শুনছি নাকি চেস্ট পেনও হচ্ছে খুব। আমার দুজন বন্ধু ডাক্তার চলে গেল। এবার মন্দারমণিতে সবই ভালো, কিন্তু ভালো ডাক্তার পাওয়া যায় না। আমি জানি না তুমি এই জিনিসটা জানো কিনা, যে মন্দারমণিতে কিন্তু ভালো ডাক্তার খুব একটা ভালো পাওয়া যায় না, কিছু অনেক দূরে দূরে, অনেকটা দূরে দূরে। এইবার কি হয়েছে, ওরকম ভাবে নিঃশ্বাস নিচ্ছে জোরে জোরে, ঠিক আছে। আর আমার বান্ধবীরা তো পুরো একদম কি বলবো, কিছু করার নেই, এরকম মুখ করে দাঁড়িয়ে রয়েছে। এবার দেখো আমার কাছে ভালো গ্যাসের ট্যাবলেট, বমির ট্যাবলেট এগুলো আমি ক্যারি করি, এগুলো দেওয়া যেতে পারে। এবার দিলে কি হবে দেখো, ভালো হলে তো ভালো, খারাপ হ্যাঁ তোকে ডাক্তারি করতে কে বলেছিল, এরকম একটা ব্যাপার চলে আসবে। কিন্তু কি করবো, আলটিমেট আমি ঘর থেকে এনে দিলাম, দিয়ে বান্ধবীটাকে বললাম খাইয়ে দে ওকে, যা হবার হবে। খাওয়ানো হলো, ডাক্তারও আসলো একজন। ও ডাক্তার আসার আগে অনেকটা স্টেবল হয়ে গেছিল বেটা, অনেকটা স্টেবল হয়ে গেছিল। ডাক্তার আসলো, ডাক্তার এসে দেখলো, দেখে থেকে বললো হ্যাঁ একদম ঠিকঠাক কাজ করেছেন, ও বমির জন্যই ওই হিচকি বারবার উঠছিল বলে না, চেস্ট পেন হচ্ছিল, ওকে রেস্ট নিতে হবে আর আজকে একদম হালকা খাবার খেতে হবে, ঠিক আছে, আর ড্রিঙ্ক কিন্তু আজকে একদম করা যাবে না বলে চলে গেল। আমি ওই যে ছেলেটা ছিল ওকে বললাম যে আমাদের রুম গুলো দেখিয়ে দিলাম, যে এইগুলো হচ্ছে আমাদের রুম, কোনো সমস্যা হলে ডাইরেক্টলি চলে আসবে, কোনো অসুবিধা নেই, আমরা আছি। তো আমরা নিজের ঘরে চলে আসলাম, সারাটা দিন মোটামুটি ভালোই কাটলো, এনজয় ফেনজয় করলাম। রাত্রিবেলা সি বিচের দিকটা একটু ঘুরলাম, ঘুরে নিজের ঘরে চলে এসেছি। 11টা 11:30 বাজে, যে যার রুমে চলে গেছি, কাপলরা কাপলদের রুমে, আমাদের তিনজনের রুমে আমরা তিনজন। 11:30 নাগাদ গেটের বাইরে নক হলো। আমার একটা বন্ধু উঠলো, উঠে গেটটা খুললো। গেটটা খুলে দেখছে ওই যে কাপল যাদেরকে আমরা সকালবেলার দিকে হেল্প করেছিলাম, ওরা দুজনেই এসছে। ওকে, আসুন আসুন করে ভিতরে ডাকলো, ওরা আসলো, এসে খুব ভালোভাবে অ্যাপ্রিসিয়েশন করছিল। আমি বললাম আমি একা কেন অ্যাপ্রিসিয়েশন নেবো, ওদেরকেও ডেকে নিয়ে, যারা আরো কাপল যারা রয়েছে ওটা তো সঙ্গে ছিল, ওদেরকেও ডেকে নিয়ে আয়। সবাইকে ডাকা হলো, ওরা খুব মানে অ্যাপ্রিসিয়েশন করছিল। ছেলেটা বারবার করে খালি একটাই কথা বলছে যে আমি বাঁচাতে পারতাম না ওকে, আপনারা না থাকলে, আপনারা একদম ভগবানের মতো এসে দাঁড়ালেন আমাদের এখানে। মেয়েটাও বলছে দাদা থ্যাংক ইউ, অনেক হেল্প করলে, হ্যাঁ এরকম মানুষ পাওয়া যায় না, এরকম অনেক কিছু বলছিল। তো আমি ছেলেটাকে বললাম, আমার কথাটা শুনতে খুব কানে লাগছিল, যে বাঁচাতে পারছিলাম না, আজকেই চলে যেত, এরকম বারবার করে বলছিল। বললাম তুমি এরকম করে কেন বলছো, হ্যাঁ এমনও সেরকম কোনো ঘটনা ঘটেনি যে তুমি বাঁচাতে পারতে না, মেয়েটা মরে যেত, এরকম তুমি বলছো। তো মেয়েটা একটু হেসে বলছে যে না দাদা, অ্যাকচুয়ালি ও এরকম বলার পিছনে একটা কারণ রয়েছে, আমি যদি তোমাকে কারণটা বলি তাহলে তুমি হয়তো বিশ্বাস করবে না তোমরা। হ্যাঁ শুনি কি কারণ আছে। তো মেয়েটার বক্তব্য ছিল যে বিয়ের পরপরই এরা একবার দক্ষিণেশ্বর ঘুরতে গেছিল, বুঝতে পারছো। আচ্ছা, তো দক্ষিণেশ্বরে পুজো দিয়েছে, বাড়ি থেকে খাবার করে নিয়ে গেছিল। তো পুজো দিয়ে ওখানে গঙ্গার ঘাটের রাস্তায় যাওয়ার টাইমে একটা বসার জায়গা, যারা যারা দক্ষিণেশ্বর গেছে তারা জানে, যে একটা রেড কালারের সিঁড়ি ফিড়ি ওরকম করা থাকে। হ্যাঁ, তো ওখানে বসে ওরা না ওই খাবার দাবার খাচ্ছিল ওখানে। তো হঠাৎ না একটা বয়স্ক, মানে ওদের হিসাবে ভিক্ষুক, আমার হিসাবে সাধু, এসে নিয়ে ওদের কাছে খাবার চেয়েছিল। তো মেয়েটা খাবার দিয়েছে প্লেটের মধ্যে বেড়ে। তো ছেলেটা যখন খাবার দিতে গেছে, তো ছেলেটার হাত ধরে বলছে যে তোর জন্ম আষাঢ় মাসে। ছেলেটা বলছে হ্যাঁ। বলছে তোর হাতটা একবার দে তো, বলে হাতটাকে ধরেছে, ধরে পালস রিডিং করছে উনি, বুঝতে পারছো। পালস রিডিং করে মেয়েটাকে বলছে মা তোর হাতটা একবার দে তো। ও পালস, দুজনেরই পালস রিডিং করে বলছে যে তোদের কিন্তু আসন্ন দিন খুব খারাপ। মানে হাত দেখছে, হাতের হাত দেখছে না কিন্তু, হ্যাঁ পাম হিস্ট্রি দেখছে না কিন্তু, পালস চেক করছে, পালসের ধরে উনি বলছে যা বলার, নাড়ি দেখছে, নাড়ি দেখছে, একদম একদম নাড়ি দেখছে। আচ্ছা আচ্ছা, এবারে বলছে যে তোদের কিন্তু আসন্ন দিন খুব খারাপ, ঠিক আছে, তোরা একটু সাবধান হয়ে যা, ঠিক আছে, নাহলে কিন্তু সামনের দিনে কিন্তু তোদের কিন্তু মুশকিল বাড়তে পারে। আরো একটা কথা সঙ্গে বলেছে যে তোদের কিন্তু মৃত্যু যোগ আছে, দুজনেরই কিন্তু মৃত্যু যোগ রয়েছে। মানে আমি তোমাকে বলছি, আমার গায়ে কাটা দিচ্ছে, বলছে তোদের দুজনেরই কিন্তু মৃত্যু যোগ রয়েছে, আর মৃত্যু যোগটা এমন ভাবে রয়েছে যে তোর মৃত্যুর কারণ তুই, আর তোর মৃত্যুর কারণ তুই, মানে মেয়েটার মৃত্যুর কারণ ছেলেটা, আর ছেলেটার মৃত্যুর কারণ হচ্ছে মেয়েটা। ঠিক আছে, এই কথাটা যখন বলেছে, বলার পর না ওই ছেলেটা একটুখানি মানে রেগে গেছে, বুঝতে পারছো। বলছে হ্যাঁ আমি বুঝতে পারছি আপনি কেন কথাগুলো বলছেন, এবার বলুন কি কি কিনতে হবে আপনার কাছ থেকে, রুদ্রাক্ষের মালা, আংটি, পাথর, কি কিছু কিনতে হবে। তো লোকটা একটু হেসেছে, হেসে ওখান থেকে চলে গেছে, কোনো কথা বলেনি, চলে গেছে। তো ছেলেটা খেয়াল করে দেখলো যে খাবারটা যেটা বেড়েছিল ওটা কিন্তু উনি নেয়নি, অপমানিত বোধ করে চলে গেছে।
চলে গেছে। এবার ও যখন মানে খাবারটা নিয়ে লোকটাকে খুঁজতে গেছে, বয়স্ক লোক, মানে কতক্ষণ হয়েছে, 1 মিনিট হয়েছে উনি গেছে, গিয়ে দেখছি লোকটা কিন্তু কোথাও নেই, আশেপাশে কোথাও নেই, মানে লোকটা যেন কর্পূরের মতো উবে গেল হঠাৎ করে। বুঝতে পারছো? এই ঘটনাটা আমরা পুরোটা শুনলাম, শুনে নিয়ে আমি বললাম যে ধর এগুলো হয় নাকি, আবার জন্ম মৃত্যু বিয়ে 3 বেয়াদা নিয়ে কথাই রয়েছে, কেউ কারোর মৃত্যুদিন বা মৃত্যুর সময় বলতে পারে না, যে সে যত বড়ই সন্ন্যাসী বা তান্ত্রিক হোক না কেন। ঠিক আছে, তো দেখলাম কি বলতো, অ্যাটমসফিয়ারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে একরকম অ্যাটমসফিয়ার নিয়ে ওরা এসেছিল আর হয়ে গেল অন্যরকম। তো মেয়েটা সাইলেন্স ব্রেক করলো, করে নিয়ে বলছে যে যেটা বলতে এসেছিলাম সেটাই তো বলা হলো না, এইগুলো সব কথা বাদ দাও, কালকের দিনটা আপনারা আছেন তো? হ্যাঁ কালকের দিনটা তো আমরা আছি, পরশু দিন আমাদের বাস, আমরা তো আজকেই এসেছি। বলে আমরাও আজকেই এসেছি। বলছে কালকের ডিনারটা কিন্তু আমাদের সঙ্গে একসাথে করবেন আপনারা সবাই। আমরা বললাম না না, এগুলো কোনো করার দরকার নেই, ও আমরা যত না করছি ওরা তত নাচট বান্দা, মানে করতেই হবে না একটা ব্যাপার। তো আলটিমেট রাজি হলাম যে হ্যাঁ ঠিক আছে। সব নাম টাম জিজ্ঞেস করা হলো, ছেলেটার নাম ছিল সৈকত, মেয়েটার নাম ছিল রুমেলা। ঠিক আছে, আর মেয়েটাকে রুবি রুবি করে ডাকতো। বুঝতে পারছো? এইবার ফোন নাম্বার এক্সচেঞ্জ করা হলো, সোশ্যাল মিডিয়াতে আমরা কানেক্টেড হলাম। ঠিক আছে, সবাই নিজের ঘরে চলে গেল। পরের দিনকে আমরা খুব এনজয় করেছি সবাই একসঙ্গে। আর এই সঙ্গীতা নামে মেয়েটা না, এই মেয়েটার সঙ্গে খুব ভালো বন্ডিং হয়ে গেছিল রবির সাথে, মানে একসঙ্গে রিলস বানানো, ফটো ফটো তোলা, সবকিছু। তো আমরা রাত্রে ডিনার ফিনার সবকিছু কমপ্লিট করলাম, করে ঠিক হলো কি যে মদ খাওয়া হবে, মানে ড্রিঙ্কস করা হবে। ঠিক আছে, তো নিজের ঘরে আমরা সবাই চলে গেলাম, মেয়েরা মেয়েদের ঘরে, আমরা আমাদের ঘরে, মানে ছেলেরা সব ছেলেদের ঘরে। ওই ছেলেটা সৈকত নামে ছেলেটা আমাদের সাথেই ছিল। মেয়েরা মেয়েদের ঘরে রয়েছে, আমাদের ঘরে আমরা রয়েছি। এবার ড্রিঙ্কস চলছে, হতে হতে না ছেলেটা একটু নেশা হয়ে গেছে। তো আমার একটা বন্ধু ছিল, ওর বিজনেসের উপর খুব ন্যাক। ও জিজ্ঞেস করছে, সৈকত দা, এই যে তুমি যে বিজনেস করো, তুমি বলেছিলে তুমি বিজনেস করো, তো তুমি কিভাবে বিজনেস শুরু করলে? তখন ছেলেটা একটা ঘটনা বললো আমাদেরকে। বলছে যে দেখো, আমার আগে না পুরনো মোবাইলের দোকান ছিল একটা, মানে বিয়ের পরও ছিল, পুরনো মোবাইলের একটা দোকান ছিল, মানে পুরনো মোবাইল আমার কাছে এক্সচেঞ্জ হতো, সেগুলো আমি সেল করতাম, ওটাতেই আমার পুরোপুরি চলতো। তো কি হয়, আমি ওই মোবাইলের দোকানটা থেকে এখন ইলেকট্রনিক্স শপ তৈরি করে নিয়েছি, বাড়ির নিচে ইলেকট্রনিক্স এর শপ আমার হয়ে গেছে, ভালো ব্যবসা হচ্ছে, প্লাস ওই পুরনো মোবাইলের দোকানটা আমি ওই দোকানের মধ্যে অ্যাটাচ করে নিয়েছি, শিফট করে নিয়েছি। বুঝতে পারছো? আগে দোকানটা ভাড়া দিতে, এখন ওটা ওই বাড়ির নিচে ইলেকট্রনিক্স শপের সঙ্গে ওটা অ্যাটাচড হয়ে গেছে। তো এটা করার জন্য ওকে নিজের বাড়ি বিক্রি করতে হয়েছে, পুরনো বাড়ি বিক্রি করেছে, ভালো দামে বিক্রি করেছে, করে আরো একটা বাড়ি কিনেছে। বাড়িটা হচ্ছে ঠিক কালীনারায়ণপুর আর রানাঘাটের মাঝখানে, আমি এক্সাক্ট লোকেশনটা বলছি না। ঠিক আছে, তো ওইখানে একটা দোকান জায়গাতে ওদের বাড়ি কিনেছে নতুন করে, একখানা বাড়ির নিচে দোকান দিয়েছে, দোকানটা বেশ রমরমে ব্যবসা করছে ওরা, প্লাস বাড়িতে ভাড়াও দিয়েছে, ওখান থেকে টাকা পয়সা আসছে। ঠিক আছে, তো ছেলেটা বলছে যে তুমি বিশ্বাস করবে না, মানে পুরো নেশা হয়ে গেছে, বলছে তুমি বিশ্বাস করবে না, এই বাড়ি বিক্রি করতে আমার যে কত কাঠখড় পোড়াতে হয়েছে তোমরা জানো না। বাড়ির নিচে একটা ভাড়াটিয়া ছিল, 8 বছর ধরে ভাড়াটিয়া রয়েছে, সেই ভাড়াটিয়া কিছুতেই উঠছে না। তখন আমি প্রথমবার তারাপীঠ যাই, আমি নিজের বাড়িতে নিজের প্রেত চালান করি, প্রেত চালান করে আমি নিজের ভাড়াটিয়াকে উঠাই, উঠিয়ে ওই বাড়ি বিক্রি করে করে নতুন একটা বাড়ি কিনি, যেখানে মানে এমন অবস্থা হয় যে বাড়ি কেনার পরও আমার কাছে কিছু টাকা থেকে যায়, ব্যবসার পুঁজি হিসাবে কাজে লেগে যায় ওটা। বুঝতে পারছো? এইবার হয়েছে ওটা শুনলাম পুরোপুরি আমরা। আর আরেকটা কথা ছেলেটা বললো যে ওর কিন্তু এই যে বিজনেস এত রমরমা হয়েছে, এটা কিন্তু বেশি দিনের না, 2 মাসের জন্য এরকম হয়েছে, আর এতটা পরিমাণে রমরমা হয়েছে যে ও একটা গাড়ি কিনে নিয়েছে। বুঝতে পারছো না? হঠাৎ করে যেন ওর ভাগ্য উন্নতি ঘটেছে। আমরা শুনলাম, আমার একটু অড লাগলো, কার কিরকম লাগলো সেটা তো জানি না, আমার একটু বিশেষ করে অড লাগলো। তারপর ছেলেটা আবার নেশা করেই বলছে যে আমাদের ওই নভেম্বরে অ্যানিভার্সারি আছে, ফার্স্ট ইয়ার, ওটা অনেক বড় করে করার ইচ্ছা আছে বাড়িতেই, তোমাদের সবাইকে বলবো। ঠিক আছে, তো এটুকু কথাবার্তা হলো, যে যার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়েছি। পরের দিনকে উঠতে হবে, চেক আউট রয়েছে, আমি খুব একটা বেশি ড্রিঙ্ক করিনি। তো এইবারে কি হয়েছে, আমাদের ওই রাত্রে শুয়ে রয়েছি, সব বন্ধু বান্ধবরা মোটামুটি ঘুমিয়ে পড়েছে, আমি এপাশ ওপাশ করছি ঘুমাবো। হঠাৎ শুনতে পাচ্ছি যে আমাদের যে ব্যালকনি রয়েছে, ওই ব্যালকনির ওখান থেকে না কেউ একজন ফিস ফিস করে কথা বলছে, ছেলের গলার আওয়াজ, ফিস ফিস করে কথা বলছে। এত রাত্রে কি কথা বলছে? গেটটা খুলেছি, খুলে দেখছি আমাদের রুমের অপোজিটে যে ব্যালকনির পোর্শনটা রয়েছে, ওইখানে দাঁড়িয়ে সৈকত যেন কাউকে কনভিন্স করছে কিছু একটা, মানে এমন করে কথা বলছে না, কিছু একটা কনভিন্স করার চেষ্টা করছে। আমি ভাবলাম যে ফোন টোন এসছে হয়তো, বা ফোন করছি, কিন্তু হাতে তো ফোন নেই, কানে হেডফোনও নেই। আমি একবার আওয়াজ দিলাম যে সৈকত, কিছু সমস্যা হয়েছে? ও না আমাকে থেকে চমকে উঠেছে পুরো,
চমকে উঠে ও একদম কোনো কথা না আমার পাশ দিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেল। আমি একটু অবাক হয়ে মানে চেয়ে থাকলাম পুরোপুরি জায়গাটাতে, কি হলো এই জিনিসটা। চিন্তা ভাবনা করছিলাম যে কেন এরকম করলো, হয়তো আমি ডিস্টার্ব করলাম এসে। আমি জাস্ট ওইখান থেকে ঘুরে বেরোবো, আমার সামনে দিয়ে হঠাৎ কিছু একটা পাস করে গেল। মানে আমি বুঝতে পারিনি, কিন্তু এটুকু ফিল করতে পেরেছি যে কিছু একটা পাস করে গেল। আর পাস করে যেন ঠিক ওর পিছনেই গেল, একদম সৈকতের পিছনে। আমি ভাবলাম যে হোটেলটা বা হন্টেড নয় তো। আমার একটা মনে স্ট্রাইক করলো, আমি যাকে কালকে তো বেরিয়ে যাবো, অত মাথা লাগাইনি, শুয়ে পড়েছি। পরের দিনকে সকালবেলা আমাদের বাস ছিল, আমরা মোটামুটি সবকিছু গোছগাছ করে বেরোচ্ছি, ওরা ওদের পার্সোনাল গাড়িতে চেক আউট করে বেরোচ্ছে। তো আমাকে সৈকত বললো, দাদা চলুন আপনাকে আমি নামিয়ে দেবো, আমার গাড়িতে চলুন। আমি দেখুন মানে আমরা তো সবাই একসাথেই এসেছি, তো এরকম ভাবে তো যাওয়া উচিত হবে না, এটা দেখতে খারাপ লাগবে। আমরা অবশ্যই আপনাদের বাড়িতে যাবো, আর তুমিও কিন্তু আমাদের বাড়িতে এসো। মানে কখনো আপনি হয়ে যাচ্ছে, কখনো তুমি হয়ে যাচ্ছে ওর কাছে, বুঝতে পারছো? তো রাজি হলো, বললো যে ফোনে কথাবার্তা বলবে। তো তারপরে ওরা ওদের গাড়িতে চলে গেল, আমরা আমাদের বাসে চলে গেলাম। বাড়ি চলে আসলাম, বাড়িতে এসে অনেকবার ফোনে কথাবার্তা হয়েছে, মেসেজে কথাবার্তা হয়েছে, ফোনে কথাবার্তা হয়েছে। ছবিগুলো যেগুলো তুলেছি সেগুলো রুবি আমাকে পাঠাতে বললো, আমি সব পাঠিয়ে দিলাম। সবকিছু ঠিকঠাক চলছিল। আমিও নিজের অফিসের কাজে ব্যস্ত হয়ে গেছি, সবাই সবার নিজের লাইফে ব্যস্ত হয়ে গেছে। এইবার কি হলো, আমি একদিন অফিসে কাজ করছি, আমি হঠাৎ করে দেখলাম যে আমি যেই হন্টেড ভিডিওগুলো আমার সোশ্যাল মিডিয়াতে ছাড়তাম, পার্টিকুলার ওই ভিডিওগুলোতে না রুবি লাভ রিয়াক্ট কোনোটাতে লাইক রিয়াক্ট দিয়েছে, শুধু ওই ভিডিওগুলোতে। ঠিক আছে, আমি অতটা কিছু গা করিনি। দুর্গাপুজো কাটলো, লক্ষ্মী পুজো কাটলো, তারপর ওদের আবার ফোন আসলো যে ওই অ্যানিভার্সারির জন্য, ইনভাইটেশনের জন্য সবাইকে, ওদেরকে আমাদের কলেজে যারা যারা গেছিল ওদেরকে বলেছে, আমাকেও সাথে বললো। আমি জানতাম যে ওরা যাবে না, কারণ ওই রানাঘাট সাইড বা কালীনারায়ণপুর সাইডে যাওয়াটা ওই হুগলির সাইড থেকে না একটু সমস্যাই হয়। কিন্তু সঙ্গীতা গেলে যেতে পারে, এটা আমার বিশ্বাস ছিল। কিন্তু সঙ্গীতা দেখলাম গেল না, যে না যাবো না আমি। তো আমি অফিসে রয়েছি, ওরা বারবার করে ফোন করছে, একবার রুবি করছে, একবার সৈকত করছে, যে তুমি কখন আসছো কখন আসছো, কারণ ওরা বলে দিয়েছিল যে আমরা মনে হচ্ছে হবে না, হ্যাঁ দেখ সূর্য গেলে যেতে পারে। আমি নাই করে যাচ্ছিলাম, তো ওরা অনেকবার রিকোয়েস্ট করছে দেখে না ভাবলাম ঠিক আছে চলো যাই। আমি নামলাম স্টেশনে, নামার পর আমাকে গাড়ি পাঠিয়ে ওরা ওখান থেকে নিয়ে গেল বাড়িতে। বাড়িটা বেশ বড়, মানে 3 তলা বাড়ি, পুরো লাইটিং দিয়ে সাজানো, পাশে একটা প্যান্ডেল করে খাওয়া দাওয়া করানো হচ্ছিল। আমিও বাড়িতে গেলাম, সবার সাথে খুব ভালোভাবে পরিচয় করালো রুবি। হ্যাঁ, ওখানে সবাইকে বললো যে আমরা ওই দিনকে কিভাবে ওদেরকে হেল্প করেছি, সবাই খুব অ্যাপ্রিসিয়েশন করলো। তো করতে করতে রুবি ওখানে একজন মানে ওর মামাতো বোন, ছেলেটার হয়তো মামাতো বোনই হবে, মামাতো বোনকে বলছে এই সূর্যদা কিন্তু ইনভেস্টিগেটর, ঠিক আছে, ও কিন্তু অনেক জায়গায় জায়গায় যায়, আমি তো ভিডিওগুলো দেখি, একদম হাড় হিম করা ভিডিও, এরকম করে বলছিল ওকে। তো মেয়েটা আমাকে একটা প্রশ্ন করলো, বলছে এই যে ভূত ফুত তোমরা বলো, এগুলো কি আদৌ কিছু আছে, মানে এগুলো তুমি মানো জিনিসগুলোতে এই সায়েন্সের যুগে? আমি তখন মেয়েটাকে বললাম যে দেখো, ভূত কথাটা কিন্তু অ্যাকচুয়ালি নয়, কথাটা হচ্ছে প্রেত। ভূত মানে হচ্ছে অতীত, তুমি আগে এটা ঠিক করো, এটাকে তুমি আগে ঠিক করো, বলে একটু হাসলাম। তো বলছে যে এগুলো কি হয়? বললাম দেখো, যারা দেখেছে তাদের কাছে হয়, যারা দেখেনি তাদের কাছে না। আর এক শ্রেণীর মানুষ আছে এদের দুজনের মাঝখানে, যে হ্যাঁ হলেও হতে পারে, না হলেও না হতে পারে। অল্প কথাকে বুঝিয়ে দিলাম আমি। খুব খিদে পেয়ে গেছিলাম, খাওয়া দাওয়া করে নিলাম, করে দেখলাম যে ঘড়িতে মোটামুটি 11:15 বাজে, আমি ইচ্ছা করলে ট্রেনে করেই বাড়ি ফিরতে পারবো এখনই। তো আমি গিয়ে সৈকতকে বললাম, সৈকত আমি তাহলে বেরিয়ে যাচ্ছি। সৈকত তো না, একদম না, থেকে যেতে হবে, কালকে দেখা যাবে, গাড়ি করে পৌঁছে দেবো, অনেক কিছু বলছে। না, কালকে অফিস রয়েছে, পসিবল হবে না ওটা আমার। বলছে তাহলে একটা কাজ করো, আমার মামার বাড়ি নৈহাটিতে রয়েছে, ওরাও তো ফিরবে, ওদের গাড়িতে তুমি চলে যাও, আর একটু থাকো আমার সাথে। ঠিক আছে, তখন মোটামুটি আর্ধেক লোক ওই প্যান্ডেলে, বাড়িটা মোটামুটি ফাঁকা। তো বলছে চলো সিগারেট খাওয়া যাক, চলো ছাদে চলো। বলছে না, ছাদে যাবো না, এত রাত্রি হয়ে গেছে, ছাদে যাবো না, বারান্দায় গিয়ে খাই চলো। তো ঘরের বারান্দায় গিয়ে আমি খাচ্ছি, দেখলাম ছাদের সামনে যে সিঁড়িটা রয়েছে ওখানে অনেক বই টই বালতি ফালতি রাখা, মানে ছাদটায় মনে হচ্ছে না কোনো কারণে যেন ব্লক রেখে দিয়েছে, এরকম লাগলো আমার দিকে হঠাৎ করে। তো আমরা সিগারেট খাচ্ছি বারান্দার মধ্যে। এবার ওই সৈকতেরই একটা বান্ধবী হবে, ও হঠাৎ করে মানে বারান্দায় ঢুকেছে, একটু মানে কি বলবো ড্রিঙ্ক করেছিল মেয়েটা। ও আমাদের সিগারেট খাওয়া দেখে সিগারেট চাইছিল, সৈকত একটা সিগারেট ওকে দিয়েছে, ওই মেয়েটা সিগারেট নিয়ে বেরিয়ে গেছে। আর বেরিয়ে গিয়ে কি করেছে, ও গেট খুলে ছাদে উঠে গেছে। আমরা ওখানে গল্প টল্প করছি যে এরকম মন্দারমণিতে কি কি ঘটনা ঘটেছিল, আবার যদি কখনো প্রোগ্রাম হয় তাহলে একসাথেই যাবো, এরকম কথাবার্তা বলছিলাম। হঠাৎ কি হলো, বিশাল জোর চিৎকার, একবার না দুবার চিৎকার। আমরা সঙ্গে সঙ্গে দৌড়ে বেরিয়ে এসেছি, নিচ থেকে 2-3 জন লোক ছিল, ওরাও চলে এসছে। এসে দেখছি যে ছাদের যে দরজাটা বন্ধ ছিল, ওই দরজাটা তো খুলে ঢুকে, যেটা বোঝাই যাচ্ছে কারণ বই ফইগুলো সরানো হয়েছে, ওই দরজাটা ওরকম ভাবে বন্ধ, আর দরজাটা কিন্তু পুরো ভাইব্রেটের মতো কাঁপছে, থরথর করে দরজাটা কাঁপছে। আমরা ভাবছি এটা কি হচ্ছে, আমরা উপরে গিয়ে গেটটা খোলার চেষ্টা করছি, গেট খুলছে না, ধাক্কা মারছি তাও গেট খুলছে না।
আমি একটা জিনিস খেয়াল করলাম যে সৈকত না ওই মেয়েটাকে বুঝে গেছে যে মেয়েটা ওখানে ছাদে গেছে, অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে, তুই কেন ছাদে গেছিস এই জন্য, মানে ওর প্রচন্ড রাগ হয়ে গেছে ছাদে কেন মেয়েটা গেছে। আমরা ধাক্কা মারছি, গেট খুলছে না, অল্প একটু ফাঁক হচ্ছে তো বুঝতে পারছি যে মেয়েটাই গেটের সামনে পিঠ দিয়ে বসে রয়েছে, আর মেয়েটাই কোনো কারণে খুব জোর কাঁপছে। আরো লোক চলে আসলো, ওরা গেটটা খোলার চেষ্টা করছিল। আমি সৈকতকে বললাম সামনের বাড়িটা কি যাওয়া যাবে একবার, বললো হ্যাঁ যাওয়া যাবে। আমরা সঙ্গে সঙ্গে ওখান থেকে নামলাম সিঁড়ি থেকে, পাশের বাড়ির ওই ভদ্রলোক বাইরে দাঁড়িয়ে ছিল, ওদেরকে বললাম ছাদে যাবো, ছাদে গেলাম আমরা। ভদ্রলোককে বললাম ওই বাড়ির ভদ্রলোককে যেরকম আপনি একটা টর্চের ব্যবস্থা করুন। বাড়িটা একটু দূরেই ছিল, সামনাসামনি বাড়ি হলো কি একটু একটা গ্যাপ ছিল মাঝখানে, চওড়া রাস্তা এরিয়া। তো ছাদে গিয়ে অন্ধকারে কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু এই টুনি লাইটের যে রিফ্লেকশন, ওই রিফ্লেকশন আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি যে মেয়েটার পা দুটো খালি মাঝে মাঝে উপর দিকে উঠছে, আর মেয়েটা মনে হচ্ছে কাঁপছে, আর মুখটা একদম উপর দিকে। আমরা দুজন না দাঁড়িয়ে দেখছি যে কি দেখছি আমরা এখানে, ও চিৎকার করছে ওখান থেকে, দাঁড়িয়ে দেখছি ভদ্রলোক নিচ থেকে টর্চ আনতে গেছে। কিছুক্ষণের মধ্যে কি হলো, মনে করো তোমার ঘাড়ের মধ্যে যদি কেউ দুটো হাত দিয়ে টেনে তোমাকে একটা আছাড় মারে, যেরকম ভাবে তুমি মানে আছাড় খেয়ে পড়ে, মেয়েটা ঠিক ওইভাবে আছাড় খেয়ে পড়লো। আর সঙ্গে সঙ্গে যারা বাইরে থেকে গেটটাকে ধাক্কাচ্ছিল তারা ওখানে ঢুকলো, আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে। বেরিয়ে গিয়ে উপরে গেলাম, উপরে গিয়ে দেখলাম মেয়েটা পুরো মুখ নাক পুরো ফ্র্যাকচার হয়ে গেছে। অ্যাম্বুলেন্স ডাকার সময় ছিল না, একটা সুইফট ডিজায়ার গাড়ি ছিল, ওই গাড়িটা করেই মনোরমা নামে একটা নার্সিং হোম আছে ওখানে, বা হসপিটাল কিছু একটা রয়েছে ওখানে, ওখানে নিয়ে যাওয়া হলো। নিয়ে গেলাম আমরা, পিছনে পিছনে গাড়ি নিয়ে গেলাম, সৈকতের গাড়িতে আমি ছিলাম। গেলাম, ডাক্তার আসলো, এসে দেখলো পুরো ফ্র্যাকচার হয়ে গেছে মুখটা। কিছুক্ষণ পরীক্ষা নিরীক্ষা করে বলছে মেয়েটা এক্সপায়ার করে গেছে। বুঝতে পারছো, মেয়েটা এক্সপায়ার করে গেছে, মারা গেছে। মারা গেছে, কি বলছো? একদম মারা গেছে। এইবার কি হয়েছে, দুটো জুনিয়র ডাক্তার ছিল, দুজন জুনিয়র ডাক্তার ছিল। আমার মানে যেটুকু আমি চোখের দেখায় বুঝলাম যে জুনিয়র ডাক্তারই ওরা হয়তো হবে, ইয়ং ডাক্তার একদম। ওরা এসে না ঘাড়ের কাছে হাত দিয়ে বলছে এটা কি, ঘাড়ের দু সাইডে না পুরো কালশিটে পড়ে গেছে, ঘাড়ের দু সাইডে পুরো কালশিটে পড়ে গেছে। এটা কিন্তু আগে ছিল না, আগে মানে থাকলে এতগুলো লোকের মাঝখানে মেয়েটা ঘুরছিল দেখা যেত। মেয়েটার বাড়ি বীরনগর ছিল, বীরনগর থেকে মা বাবাকে ডাক করা হলো, আসলে না খুব বাজে একটা পরিবেশ তৈরি হলো জায়গাটাতে পুরোপুরি। ভোরবেলা অবধি আমি থাকলাম, তারপরে ফার্স্ট ট্রেন ধরে বাড়ি চলে আসলাম। বাড়ি আসার পর 2-3 দিন মোটামুটি কাটলো। ওই 3 দিনের মাথায় আমি রুবিকে ফোন করলাম। রুবি এরপরে কি কি হলো ঘটনাগুলো শুনলাম, যে পুলিশ এসেছিল, পুলিশ আসার পর সব ইনকোয়ারি করেছে, সবকিছু কথাবার্তা বলেছে, কিন্তু পোস্টমর্টেম রিপোর্টে কিছু অ্যাবনর্মালিটি ধরা পড়েছে। সেটা হচ্ছে সাডেন কার্ডিক ডেথ, মানে সাডেন কার্ডিক ডেথ যেটা হয়, মানে হঠাৎ করে হার্ট ফেল, হ্যাঁ হার্ট ফেল হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু ব্রেনের মধ্যে মানে মস্তিষ্কতে কিছু অ্যাবনর্মালিটি পাওয়া গেছে। মানে দেখো অ্যাকচুয়ালি পোস্টমর্টেম রিপোর্টে ব্রেন কিন্তু অনেক কথা বলে, ঠিক আছে। ব্রেনে যে অ্যাবনর্মালিটিটা পাওয়া গেছে সেটার বিবরণ হচ্ছে ও প্রচন্ড ভয় পেয়ে হার্ট ফেল হয়েছে, ঠিক আছে। পুলিশকে যুক্তি কি দেওয়া হয়েছে, পুলিশকে যুক্তি এটা দেওয়া হয়েছে যে ওর হঠাৎ করে ড্রিঙ্ক করেছিল, হঠাৎ করে হার্ট ফেল হয়ে গেছে, আর ওই অবস্থায় পড়ে গেছে বলে মুখ চোখ ফ্র্যাকচার হয়ে গেছে, এটা যুক্তি দেওয়া হলো। সবকিছু শুনলাম জানলাম, মানে মনটা খারাপ হয়ে গেল খুব, যে মেয়েটাকে কিছুক্ষণ আগে দেখলাম সেই মেয়েটা কিন্তু আর বেঁচে নেই। যাই হোক, মোটামুটি 1 সপ্তাহ 2 সপ্তাহ কেটেছে, ওই বাড়ি থেকে খুব একটা কল ফল আসেনি। আমি অফিসে কাজ করছি, একটা পিপিটি সাবমিশনের কাজ চলছিল, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের একটা সাবমিশনের কাজ চলছিল। আর কাজটা যখন চলছিল বারবার করে সিস্টেম যাচ্ছিল রিস্টার্ট নিয়ে, মানে খুব বিরক্তিকর একটা পরিবেশ তৈরি হয়েছিল। ওই টাইমে দেখছি যে রুবি আমাকে বারবার করে ফোন করছে, কখনো মোবাইলে ফোন করছে, মোবাইলে ফোন আমি ধরছি না, হোয়াটসঅ্যাপ কলিং করছে, বুঝতে পারছো, বারবার করে। আমি বাধ্য হয়ে ফোনটা ধরলাম, আর রুবি খুব কি আর্জেন্ট, বলছি একটু সময় হবে কথা বলার জন্য, আর না আমি একটু মানে ব্যস্ত রয়েছি, তোমাকে একটু পরে ফোন করি। কোনো কথা বলো না, মানে বিরক্তির সঙ্গে মনে হচ্ছে ফোনটা কেটে। ঠিক আছে চলো, কোনো অসুবিধা নেই। আধ ঘন্টাও যায়নি, আমাকে সঙ্গীতা ব্যাক টু ব্যাক ফোন করতে আরম্ভ করেছে। মানে একদম খুব বিরক্ত লাগলো ওই টাইমে আমার, যে একটা মানে কাজ আমার এখানে আটকে রয়েছে এরকম বাজে ভাবে, ওটা ছেড়েও আসতে পারছি না, এদের আজকে এতবার করে ফোন করতে হচ্ছে। আমি সঙ্গীতাকে ফোনটা ধরে না আমি একটু জোর গলায় বললাম যে কি রে, তোদের কি এখনই সব ফোন করতে হচ্ছে, একবার রুবি করছে একবার তুই করছিস, কি হয়েছে? বলছি তুই রুবির সাথে এখনই কথা বল, ওর বাড়িতে কিছু মারাত্মক লেভেলে ঘটনা ঘটেছে, তুই এখনই কথা বল, অনেক কিছু জানতে পারবি। তাহলে তুই বল না কি হয়েছে। বলছে আমাকে ওই বাড়িতে যেতে হচ্ছে এখনই, আমি সন্দীপকে নিয়ে যাচ্ছি, সন্দীপ হচ্ছে ওর বরের নাম, হাজবেন্ডের নাম। আমি সন্দীপকে নিয়ে বেরোচ্ছি, ওর বাড়িতে আমি যাচ্ছি, তুই এবার রুবিকে ফোন করে নে সময় পেলে, আমার মনে হয় এখনই করে নেওয়াটা উচিত হবে। ঠিক আছে, তার মানে নিশ্চয়ই কিছু আর্জেন্ট হয়েছে। হ্যাঁ, নয়তো ও তো বিবাহ বার্ষিকীও যায়নি। হ্যাঁ কেন যাচ্ছে এক্স্যাক্টলি। আমি ক্যান্টিনের পিছনে একটা ফাঁকা জায়গা ছিল, আমি ওখানে কেমন এইসব ব্যাপার শুনতে গেলাম না, একটুখানি নিরিবিলি পরিবেশ লাগে, যে কিছু ঘটনা ঘটেছে সেটা শুনবো, ওকে কিছু সাজেশন দেবো। আমি গেলাম, গিয়ে আমি রবিকে ফোন করলাম,
রুবি ওখানে আমাকে 4টে পয়েন্ট বললো, ভীষণ ভ্যালিড পয়েন্ট। কি বলছে যে ওর যে মানে ছেলেটার বাড়িতে কে কে আছে আমার বলা হয়নি, আমি বলে নিচ্ছি। ছেলেটার একটা বোন, মা বাবা কেউ ছেলেটার নেই, সৈকতের কোনো মা বাবা নেই, মা বাবা মারা গেছে বহুদিন হলো, মানে বাবা রিসেন্টলি 2 বছর আগে মারা গেছে, মা বহু আগে মারা গেছে। সৈকতের বোন রয়েছে বাড়িটার মধ্যে, আর নিচে ভাড়াটিয়ারা থাকে সৈকতের ওয়াইফ আর সৈকতের বোন। পাশাপাশি 2টো রুম, একটা রুমে বোন শোয়, একটা রুমে ওরা হাজব্যান্ড ওয়াইফ শোয়। তোর বোন রাত্রিবেলা ওর বয়ফ্রেন্ডের সাথে না ফোনে কথা বলছিল, কথা বলতে বলতে শুনছে যে রান্নাঘর থেকে বিড়াল কন্টিনিউয়াসলি ডাকছে, মানে রান্নাঘরে একটা বিড়াল ঢুকেছে। 12টা 12:30 রাত্রিবেলা বাজে। তোর বোন উঠেছে, উঠে দেখছে যে স্ল্যাবের মধ্যে দাঁড়িয়ে বিড়ালটা এক নাগাড়ে ডাকছে। আর ও দূর থেকে দেখতে পাচ্ছে, মানে এরিয়াটা তো পুরোপুরি অন্ধকার, বাইরে একটা স্ট্রিট লাইটে আলো জ্বলছে, ওই আলোটা যেটুকু রান্নাঘরের মধ্যে ঢুকছে, ডাইনিং প্লেসটা অন্ধকার। ও দেখছে যে বেসিনের ঠিক তলায় যেখানে ওদের ওই খাবারের অবশিষ্টগুলো থাকতো, ওইখানটায় একজন মহিলা সেব আকৃতি ঝুঁকে বসে ওই জিনিসগুলো মনে হয় খাচ্ছে। আর হাত দিয়ে তুলে কিন্তু খাচ্ছে না, একদম ঝুঁকে মানে মুখ দিয়ে খাচ্ছে পুরোপুরি। আর বিড়ালটা ওকে দেখে কন্টিনিউয়াসলি ডাকছে। আর ওর মানে যে শেপটা উনি দেখছিল, ওর পিছন দিকে চুলটা অনেকটা বড়, একদম এবড়ো খেবড়ো চুল। ও একটু এগিয়ে গিয়ে লাইটটা জ্বালাতে গেছে, রান্না করে লাইটটা জ্বালিয়ে দেখি তো কি আছে, একদম ফুল অ্যাসপিরেশনে পুরোপুরি দেখা পেয়েছে। সবার ফার্স্ট ওর বোন ফুল অ্যাসপিরেশনে ওই মহিলার কিন্তু আকৃতি দেখতে পেয়েছে, আর দেখতে পেয়ে প্রচন্ড পরিমাণে ভয় পেয়েছে, একদম পুরো ফ্রিজ হয়ে চিৎকার করে উঠেছে। সঙ্গে সঙ্গে সৈকত আর রুবি বেরিয়েছে, বেরিয়ে নিয়ে ওকে একদম, যখন বেরিয়েছে তখন দেখছে একটা বিড়ালটা পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, ওকে তো দেখছে পুরো থরথর করে ও কাঁপছে, কথা বলতে পারছে না, লাইট ফাইট জ্বালিয়েছে। জ্বালিয়ে সৈকত দেখছে যে রান্নাঘরের যে বাসনগুলোতে খাওয়া দাওয়ার যে অবশিষ্টগুলো ছিল ওগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ওর যখন সম্বিত ফিরেছে মেয়েটার, ওকে জিজ্ঞেস করছে কি হয়েছে, ও পুরো ঘটনা বলেছে, আর বলছে আমি এরকম একজনকে দেখতে পেয়েছি রান্নাঘরের মধ্যে ছিল। তখন সৈকত বলছে আরে না রে, ওটা বিড়াল ছিল, তুই বিড়াল দেখে ভয় পাচ্ছিস, ওগুলো কিচ্ছু না, তোর মনের ভুল, তুই রাত্রিবেলা করে ফোনে এত কথা বলিস বলে তোর আজকে এই জিনিসগুলো তোর সাথে হচ্ছে, তোকে বিয়ে দেবো, তোকে কোনো চিন্তা করতে হবে না, তুই একটা কাজ কর, যা আমার ঘরে গিয়ে শুয়ে পড়, বৌদি আছে, বৌদির সঙ্গে গিয়ে আমার ঘরে গিয়ে শুয়ে পড় তুই। হ্যাঁ, তো সৈকত কি করলো যে ওর বোনের ঘরে গিয়ে শুয়ে পড়লো, আর রুবি ওর বোনকে নিয়ে ওর সৈকতের ঘরে শুয়ে পড়লো। সৈকত মোটামুটি দেখো 8টা 8:30টার মধ্যে ঘুম থেকে উঠে যায়। সেদিন কিন্তু 10টার সময় ঘুম থেকে উঠলো। ঘুম থেকে ওঠার পর ওর বউ মানে রুবি যখন ওর ঘরে গেছে, ঘরে গিয়ে বলছে তুমি কি বিছানায় যুদ্ধ করেছো, পুরো বিছানা এলোমেলো হয়ে রয়েছে। সৈকত কিছু বলেনি, বাথরুমে চলে গেছে। ওখানে এই ঘটনাটা শেষ হলো। সেকেন্ড ঘটনা যেটা বললো কি, যে একদিন ওই নিচের ঘরের ভাড়াটিয়ার একটা বাচ্চা মেয়ে রয়েছে, ওই বাচ্চা মেয়েটার বয়স আন্দাজ 4 থেকে 5 বছর হবে। বাচ্চা মেয়েটাও রুবিকে মনি বলে ডাকে, আর রুবিও বাচ্চা মেয়েটাকে মনি বলে ডাকে, ঠিক আছে। তো ওর সঙ্গে রুবি না খেলা করছিল, ওর বোন যে ছিল, বোন টিউশন ফিউশন পড়তে পড়তে গেছিল, তো খেলা করছিল, খেলা করতে করতে লুকোচুরি খেলছে। এবার খেলতে খেলতে বাচ্চাটা বারবার করে না রুবিকে ধরে ফেলছে। তো রুবি কি করেছে, বাথরুমে লুকিয়ে গেছে, লাইট বাথরুমে জ্বলছিল, বাথরুমে লুকিয়ে গেছে। বাচ্চাটা এসছে, রুবিকে খুঁজে পাচ্ছে না, আর একটু দেখি একবার যদি না খুঁজে পায় তাহলে আমি বলবো। তো হঠাৎ করে বাথরুমের লাইটটা অফ হয়ে গেছে, আর লাইট অফ হয়ে যাওয়াতে না রুবি একটু ঘাবড়ে গেছে। ঘাবড়ে গিয়ে বলছে মনি আমি এখানে বলে বাথরুমের গেটটা খুলে দেখছে, বাথরুমের গেটটা খুলতে পারছে না, লকটা খুলে দেখছে যে গেটটা খোলা যাচ্ছে না। আমি এখানে করছে। বাচ্চাটা কি করেছে, ও বুঝতে পারেনি, নিচে চলে গেছে। এইবার রুবি ভাবছে কাকে ডাকবো, গেটটা তো খুলছে না, বাইরে দিকে তো জ্যাম হয়ে গেছে কোনো কারণের জন্য। তো এটা ভেন্টিলেশন থাকে প্রত্যেক বাথরুম, ভেন্টিলেশনের ভাবছিল ভেন্টিলেশনের দিকে মুখ বাড়িয়ে কাউকে ডাকবে, ডেকে হেল্প নে। তো যেই ঘুরেছে, কৌস্তব তুমি বিশ্বাস করবে না, বলছে পুরো পিছনে দেখছি একজন দাঁড়িয়ে রয়েছে, আর ওর দিকেই তাকিয়ে রয়েছে, পুরো ওর থেকে একটা হাইটে লম্বা, ওর দিকেই তাকিয়ে একদম ফুল ফেসে দেখা পেয়েছে। আর ও ওই জিনিসটা দেখে থাকতে পারেনি, একদম থরথর করে কাঁপতে কাঁপতে আনকনসিয়াস হয়ে গেটটার মধ্যে পড়ে গেছে, আর গেটটা তখনই খুলে গেছে। গেটের এরকম আওয়াজ শুনে নিচ থেকে ভাড়াটিয়া মহিলা উঠে এসছে, এসে ওনাকে ঘরে নিয়ে এসছে। ঘরে আনার পর তো ওনার হাজবেন্ডকে ডাকা হয়েছে, হাজবেন্ডের দোকান তো নিচেই। হাজবেন্ডও এসছে, বলছে আমি এরকম বাড়ির মধ্যে দেখেছি, তোমার বোন যেটা বলছে ঠিকই বলেছে, বাড়ির মধ্যে কিছু ঘুরছে, ঠিক আছে। ওদের মানে সন্দেহ কি ছিল, যেই মেয়েটা মারা গেছে বাড়ির মধ্যে ওই কিছু করছে, ওই হয়তো মানে প্রেত হয়ে ঘুরছে বা ভূত হয়ে ঘুরছে, ওদের হিসাবে এটাই ছিল, ঠিক আছে। তো আমার মনে হচ্ছে বাড়িতে একটা পুজো দিলে ভালো হয়। সৈকত একদমই না, যে না এগুলো কোনো দরকার নেই, বাড়িতে ফালতু পুজো দিয়ে কোনো লাভ হবে না, ঠিক আছে। তো বাড়ির যে নিচে যে ভাড়াটিয়া মহিলা ছিল, বলছে তাহলে একটা তান্ত্রিক ফান্ত্রিক ডেকে দেখুন না, যে বাড়িতে কি কোনো বাস্তু দোষ বা কিছু হয়েছে কিনা। বলছে আপনি নিচে চলে যান, এগুলো কিছু সাজেশন আপনাকে দিতে হবে না, যদি কিছু মনে হয় করার আমি ঠিক করে নেবো, সৈকত বলছে। তো তারপরে না আরেকটা ঘটনা কি হয়েছে, এই যে মেয়েটা যে ওর বোন রয়েছে, এর বোনটা একটু ভয় পাচ্ছিল এটা শুনে, বুঝতে পারছো। তো ওর বোনটা কিছুতেই বাড়িতে থাকতে চাইছিল না,
তো এই সৈকতের ওয়াইফ রুবি আর এর বোনটা কি করেছে, ওর মুড ঠিক করার জন্য একটু বাইরে গেছিল, একটু খাওয়া দাওয়া করে ফেরার জন্য। তো একটা দোকানে গেছে, গিয়ে কিছু জিনিসপত্র ম্যাগি ট্যাগি অনেক কিছু কেনার টেনার থাকে, ওগুলো কিনতে গেছে। তো ওই দোকানের সামনে একটা বউ দাঁড়িয়ে ছিল, মানে ওদের পাশের বাড়ি থাকে। ও বলছে যে তোমরা কি বাড়িতে নতুন কাজের লোক রেখেছো? তো রুবি বলছে না। বলছে রাত্রিবেলা তোমাদের ছাদে কে ঘোরে? বলছে ছাদে কে ঘোরে মানে? বলছে তোমাদের ছাদে যে চিলেকোটার ঘরটা আছে না, ওর আশেপাশে দিকে অনেক রাত অব্দি মহিলা ঘুরে বেড়ায়। আমি তো ভাবলাম তোমরা তো কাজের লোক রেখেছো, হয়তো উপরের দিকে থাকে। তখন ওর বোন কিন্তু আরো ভয় পেয়ে গেছে, সৈকতের বোন আরো ভয় পেয়ে গেছে। তখন ওরা ওখানে অতটা কিছু বলেনি। বলছে আমরা যখনই বাথরুমে যাই, আমরা রাত্রিবেলা ছাদে দেখতে পারি যে কাউকে না কাউকে ঘোরাফেরা কেউ করছে, ওখানে একজন মহিলাকে দেখতে পাচ্ছে। তো ওরা রাস্তায় আস্তে আস্তে, মানে বাড়ি অব্দি আস্তে আস্তে ডিসকাস করছে যে তার মানে শুধু আমরা একা নয়, আরো লোক আছে যারা কিন্তু দেখতে পাচ্ছে। তুমি দাদাকে বলো কিছু একটা ব্যবস্থা করতে, নাহলে কিন্তু এই বাড়িতে থাকা যাবে না, ঠিক আছে? তো এই ভয়ের জন্য কি করেছে, সৈকত ওর বোনকে মা বাড়ি পাঠিয়ে দিয়েছে, নৈহাটিতে পাঠিয়ে দিয়েছে। এইবার 3 নম্বর যে ঘটনাটা ঘটেছে, এটা বলার সময় না একটুখানি আমার সামনে ও একটু ইতস্তত বোধ করছিল। তার কারণটা এটাই ছিল যে ও মানে সৈকত আর ও একটা ঘরে শুয়ে রয়েছে, তো নিউ কাপল, কিছু অন্তরঙ্গ মুহূর্ত ওদের মধ্যে হচ্ছিল ওই টাইমে। তো রুবি দেখতে পাচ্ছে ওই টাইমে যে ওরকম অন্তরঙ্গ মুহূর্ত চলাকালীন ওদের খাটের মধ্যে একটা শ্যাডোই ফিগার, অনেকটা লম্বা, মানে যার মাথা বলতে পারো সিলিং ছুঁয়েছে, এত লম্বা একটা শ্যাডোই ফিগার ঠিক একদম ওদের পায়ের কাছে দাঁড়িয়ে রয়েছে, তাও খাটের মধ্যে। ও ভয়ানক ভয় পেয়ে গেছে ওই টাইমে, সাংঘাতিক ভয় পেয়ে গেছে ওই টাইমে, চিৎকার করে উঠেছে, চিৎকার করে লাইট ফাইট জ্বালিয়েছে। বলছে সৈকত তুমি কিছু করো, নাহলে আমাকে করতে দাও। এই বাড়ির মধ্যে বারবার করে ঘন ঘন আমি এতবার করে দেখা পাচ্ছি, তুমি কিছু করছো না কেন? আমি তো বুঝতে পারছি না, আমরা কি মিথ্যে কথা বলছি? আজকে বাইরে আমরা গেছিলাম, আজকে এই ঘটনা, এই বউটা আমাকে এই কথাগুলো বলেছে, সেও কি মিথ্যে কথা বলেছে? সৈকত এগুলো মানতে নারাজ। এইবার একটা কি প্যাটার্ন শুরু হলো, যে ওর বোন যখন বাড়িতে আসলো, সৈকত ওর বউয়ের সঙ্গে আর শুচ্ছে না, ও শুচ্ছে ওর বোনের ঘরে, বোনকে শোয়াচ্ছে রুবির সাথে। খুব আটপট একটা ব্যাপার। তো রুবি রাত্রিবেলা না একদিন বাথরুম করে উঠে ঘরে ঢোকার সময় শুনতে পাচ্ছে যে সৈকতের ঘর থেকে মানে কথা বলার আওয়াজ, মানে সৈকত যেন কারোর সঙ্গে কথা বলছে। ও মনে মনে চিন্তা করছে সৈকত হয়তো কারোর প্রেমে পড়েছে, এটা আমাকে বললো। আলাম তুমি কিন্তু এত কিছু ভেবো না, আমি পুরো ঘটনাটা শুনলাম, তুমি কিন্তু এত কিছু ভেবো না, আমি বললাম ঠিক আছে আমরা দেখছি, ঠিক আছে? কিন্তু সঙ্গীতা যাচ্ছে, ওকে তুমি বলো, তারপর আমিও যাবো এক সময় করে। বলছে তার মধ্যে তো আরো একটা ব্যাড নিউজ হয়েছে। আলাম কি হয়েছে? বলছে ওই সৈকতের বোনের না পেটে স্টোন ধরা পড়েছে, ও হসপিটালে ভর্তি রয়েছে, ঠিক আছে? এখন বাড়িতে আমাকে পুরোপুরি একাই থাকতে হচ্ছে, আমি বেশিরভাগ সময়টা ওই ভাড়াটিয়া মহিলার বাড়িতেই থাকতে হচ্ছে আমাকে, নিচের ঘরটা, সৈকত আসলে আবার উপরে উঠে আসছে। আমাকে বলছে দাদা এটা তোমার কি মনে হচ্ছে, তুমি তো এইসব ব্যাপারে আগে কাজ করেছো, এইটা কি ওই মেয়েটারই কাজ যে মেয়েটা আমাদের বাড়িতে মারা গেছে? তোমার কি মনে হয়? এবার আমি তোকে বলতে পারছি না যে আমরা কি দেখেছি ছাদের মধ্যে, ও অলরেডি ভয় পেয়ে রয়েছে, তার মধ্যে বললে আরো বেশি ভয় পেয়ে যাবে ও, আমি কিছু বলতে পারছি না। তো আমি বললাম ঠিক আছে, আগে যে সঙ্গীতা যাক, তারপর দেখা যাবে, কিছু না কিছু একটা ব্যবস্থা করাই যাবে। সঙ্গীতা গেল, সঙ্গীতা গিয়ে কথাবার্তা বললো, যে যে কথাগুলো আমাকে রুবি ফোনে বলেছে সেগুলোই সঙ্গীতা পরবর্তীকালে আমাকে বললো। বলার পর বললো জানিস ওর বোনের শুধু পেটে স্টোন হয়নি, তার সঙ্গে চোরা জন্ডিসও ধরা পড়েছে। বললাম আচ্ছা এরকম হয়েছে বাড়িটার মধ্যে, মানে খুব খারাপ অবস্থা বাড়িটার মধ্যে হচ্ছে। বলছে আমি কথা বলেছি, আমার একজন মেসো আছে যে চাকদায় থাকে, ঠিক আছে? ও এরকম স্পিরিচুয়াল এলিভেশনে কাজ কারবার গুলো করে, তো ওনাকে আমি বলেছি আসার জন্য। তো খুব তাড়াতাড়ি উনি যাবে, উনি গিয়ে দেখুক, উনি গেলেই সব ঠিকঠাক হয়ে যাবে। বললাম চলো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি আমার একটা খারাপ স্বভাব বলা যেতে পারে এটা, যে রাত্রি তুমি 2টো অব্দি আমাকে ফোন করো, তুমি আমাকে পাবে, 1:30-2টো অব্দি আমি জেগেই থাকি। আর আমি যখন ঘুমাবো তখন কিন্তু আমার ফোন সাইলেন্ট হয়ে যায়। তো এরকম 2-3 দিন গেছে, আমার ফোনটা সাইলেন্টই ছিল, ঘুম থেকে উঠে দেখছি 8খানা মিস কল। একবার ওই সৈকত ফোন করেছে, রবি ফোন করেছে, সন্দীপ ফোন করেছে, মানে সঙ্গীতার হাজবেন্ড, সঙ্গীতার থেকে ফোন এসছে। আমি ফার্স্ট সঙ্গীতাকে ফোন করলাম, তখন কটা বাজে, 8টা 8:30 মোটামুটি বাজে। ফোন করলাম যে কি রে, কি হয়েছে? বলছে এখনই ড্রেস পর আর আমার সাথে চল। আলাম কোথায়? বলছে সৈকতের বোন মারা গেছে। মারা গেছে, সৈকতের বোন মারা গেছে এই কদিনের মধ্যে? এই কদিনের মধ্যে। ওকে, তারপর জন্ডিস ধরা পড়েছিল, মারা গেছে। কি বলছিস? বলছে হ্যাঁ এখনই চল, ঠিক আছে? তোকে ওই জন্য সকাল থেকে ফোন করছিলাম। আমরা গেলাম, ওখান থেকে গিয়ে একদম খুব বাজে অবস্থা বাড়িটার মধ্যে, ব্যাক টু ব্যাক এরকম হচ্ছে, পাড়ার লোকরা একদম ঘিরে রয়েছে, বাড়িটার আশেপাশে রয়েছে। ও দেখলাম বাড়ির মধ্যে একমাত্র একটু বুদ্ধি সম্পন্ন ব্যক্তি হচ্ছে ওই মামা, ছেলেটার মামা, মানে সৈকতের মামা।
ও সবাইকে ঠিকঠাক ভাবে পরিচর্যা করছে, আমাদের এসে বলছে কি হয়ে গেল বাড়িটার মধ্যে বুঝতে পারছি না। হ্যাঁ, আমরা বারবার করে বলছি এরকম একজনকে নিয়ে এসে বাড়িতে পুজো আর্চনা করানোর জন্য, এই সৈকত একদমই করতে দিচ্ছে না। আমি সৈকতকে কি বললাম যে কি ব্যাপার তুমি এরকম, মানে অবস্থা তো সবারই খারাপ ছিল, আস্তে ধীরেই বললাম যে কি ব্যাপার তুমি এরকম বাড়ির মধ্যে হচ্ছে, তুমি একটা পুজো করাও। আমি বেশি চাপও দিতে পারছি না, কারণ বাড়ির মধ্যে আমার একটা ঘটনা ঘটে গেছে। ঠিক আছে, বলছে হ্যাঁ আমি করাবো, আমরা খুব একদম মানে মনের দিক দিয়ে আমি একদম ভালো নেই। ঠিক আছে, মানে তার কারণটা কি হচ্ছে, ওর ব্যবসার দিকেও কিছু ক্ষতি হয়েছে, কিছু টাকা পয়সা ব্লকেজ হয়ে রয়েছে। বলছে তোমাকে আমি পরে বলবো, এখন আমার বলার সময় নেই, তোমাকে পরে বলবো। আমি হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কান্নাকাটি চারিদিক থেকে হচ্ছে। ঠিক আছে, তো আমি চলে আসলাম ওখান থেকে, আমরা ওখান থেকে মোটামুটি বডি ফটি নিয়ে যাওয়া হলো, নিয়ে গিয়ে আমরা চলে আসলাম। তো সৈকতের বক্তব্য যেটা ছিল যে ওর নাকি ব্যবসায় প্রচন্ড ক্ষতি হচ্ছে এবার, বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা ব্লকেজ হয়ে যাচ্ছে, যেসব ভেন্ডাররা কাজ করতো ওরা টাকা পয়সা ব্লকেজ করে দিচ্ছে, প্লাস কাস্টমার কমপ্লেন প্রচুর আসছে। মানে কোনো কাস্টমার মনে করো কোনো ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিনে নিয়ে চলে গেছে, কিছুদিন পরে সে বলছে এটা খারাপ হয়ে গেছে, মানে কমপ্লেন প্রচুর আসছে, এরকম হতে আরম্ভ করেছে। এইবার কি হলো, আরেকটা ঘটনা কি হলো, এবারে ওই যে সঙ্গীতার মেসো ছিল, ওকে আমরা কন্ট্যাক্ট করলাম যে আপনি কবে যাবেন ওর বাড়িতে, কারণ রুবি বারবার করে ফোন করছিল। তো উনি বলছে যে এরকম এই কাজটা মিটে যাক, এই কাজ চলাকালীন তো কাজ করা যাবে না, কারণ এখন তোদের অসুচ বাড়িতে পুজো তো সেভাবে করাও যাবে না, আমাকে অন্য কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাকে শান্তিযোগ্য করতে হবে, শান্তিযোগ্য করে দেখতে হবে বাড়িটাতে কি রয়েছে আগে। ঠিক আছে, তো এরকমই আমরা প্ল্যান করলাম যে একটা দিন যাবো, আমরা নিয়ে যাবো, সবকিছু ঠিকঠাক করলাম। তো যেদিনকে ঠিক হলো যে যাবো, সেদিনকে আমি অলরেডি ছুটি নিয়ে নিয়েছি। আমাকে রুবি অনেকবার ফোন করেছে কখন তোমরা আসছো, আমি সঙ্গীতাকে ফোন করছি, কারণ অ্যাকচুয়ালি দেখো সঙ্গীতার মাধ্যমেই কিন্তু এই ওনার মেসের সাথে আমার আলাপ। সঙ্গীতা যদি না যায় তাহলে আমি কি করে যাব। আমি আমার গুরু ভাইকেও এই ব্যাপারটা বলেছিলাম, তো গুরু ভাই বললো দেখ যদি মানে খুব সাংঘাতিক কিছু হয় যে কেউ পারছে না, সমস্যা হচ্ছে, তো আমাকে বলিস, আমি তোর সাথে যাবো। তো ওরা যেহেতু বলেনি, সঙ্গীতা যেহেতু এর মধ্যে ইনভলভ রয়েছে, আমি অতটা মাথা ঘামাইনি, বুঝতে পারছো। তো এবার কি হয়েছে, সঙ্গীতাকে ফোন করা হলো। সঙ্গীতা সেদিনকে গেছে লিলুয়ার কলেজে, মানে যে কলেজে আমরা পড়তাম। অ্যাকচুয়ালি ওর একটা ডকুমেন্টস একটা মাইনর মিস্টেক ছিল, যেটা ওর কিছু পার্টিকুলার সরকারি কাজের জন্য অ্যাপ্লাইয়ের জন্য না, ওর ওটা মাইনর মিস্টেকটা অনেকটা বিগেস্ট মিস্টেক শো করছিল। তো ওটা রেকটিফাই করার জন্য কলেজে গেছে, ও আসবে, আমি ওর মেসোকে নিয়ে ওদের বাড়িতে যাবো। সৈকতকে কিন্তু আমরা অত ভালোভাবে জানাইনি জিনিসটা, আমরা না বলে এবার যাবো, এটা আমরা ঠিক করে নিয়েছি, যা হবার হবে। মোটামুটি ধরো ওই 11:30-12টা বাজে, আমাদের দুটোর মধ্যে ওখানে যাওয়ার কথা। আমি ফোন করলাম সঙ্গীতাকে, বললো হ্যাঁ তুমি কলেজে, আমি লিলুয়া থেকে এসে গেছি, আমি জাস্ট নামলাম, আমি যাব। ঠিক আছে, তার আগে এদিকে কয়েকটা জেরক্সের দোকান রয়েছে, জেরক্সটা করে নিয়ে আমি কলেজ হয়ে আমি ডাইরেক্টলি আসবো এখানে। ঠিক আছে, আমি চল ঠিক আছে। 2 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, সঙ্গীতার ফোন সুইচ অফ, ফোনে আর পাওয়া যাচ্ছে না সঙ্গীতাকে। আমি ফোন করলাম ওর মানে মেসোকে, যে কি ব্যাপারে, ও সঙ্গীতা ফোন সুইচ অফ করে রেখেছে, যা কখন হবে। বলছে আমি তো রেডি হয়ে বসে রয়েছি, এখন সঙ্গীতা কখন আসবে, কিভাবে কি বলবে, তারপর তো আমরা এখান থেকে যাবো। ওনার সঙ্গে কথা বলছি, আমাকে সন্দীপ ফোন করছে। সন্দীপ মানে হচ্ছে সঙ্গীতার বর, ফোন করছে আমাকে। আমি ফোনটা রেখে সন্দীপের যে কথাটা আমি শুনলাম না, মানে আমাকে নড়িয়ে দিল পুরোপুরি। সন্দীপ বলছে যে সঙ্গীতা মানে ওই লিলুয়াতে নেমে ওখান থেকে, মানে প্রথমে তো বলছে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল মানে বলছে সঙ্গীতা ওখান থেকে নেমে নাকি লাইন পার হচ্ছিল, আর হিমগিরি এক্সপ্রেসে কাটা পড়েছে। কাটা পড়েছে, আমি তোমাকে বলছি, আমার কি বলবো, আমার গা এখন কাঁপছে পুরোপুরি। তোমাকে যে ঘটনাটা বলছি তোমাকে আমি, মানে ঘটনাটা কিভাবে হয়েছে তোমাকে আমি বলছি, যে লিলুয়ায় যারা থাকে তারা এই জিনিসটা সম্মতি দেবে অবশ্যই, কারণ তারা জানে, প্রত্যক্ষদর্শী অনেকেই ছিল। আর এই অ্যাক্সিডেন্টটা সবার মনে থাকবে, তার কারণ হচ্ছে যে ওখানে একটা সিনেমা হল আছে, মানে লিলুয়ার একদম স্টেশনের সামনে একটা সিনেমা হল আছে, চন্দন বা কিছু একটা নাম রয়েছে, আমার ঠিক এক্স্যাক্টলি নামটা মনে নেই, বহু পুরোনো দিনের ঘটনা। তো ওইখান থেকে কি করেছিল সঙ্গীতা, মানে বারবার করে রুবি ফোন করছিল, রুবির সাথে ফোনে কথা বলছিল। ওখানে ওই যে মানে ক্রস গেট থাকে না, যেগুলো গেট থাকে ট্রেন আসলে যে গেট গুলো পড়ে যায়, গেট থেকে বেরিয়ে ও দাঁড়িয়েছিল বাইরে। মেমারি লোকাল ডাউনে যাচ্ছিল হাওড়াতে। ঠিক আছে, আর হিমগিরি আসছে আপে, যেটা জম্মু যায়, যে ট্রেনটা হাওড়া জম্মু যে ট্রেনটা আছে না, হিমগিরি এক্সপ্রেস। এইবার ও ফোনে কথা বলছে, এবার যখন মেমারি লোকাল ক্রস করে গেছে, ও আর খেয়াল করেনি যে ওই দিক থেকে ট্রেন আসছে। ও মেমারি ক্রস করেছে, ওখানে আশেপাশের লোক অনেকবার চিৎকার করেছে, ও কানে ফোনে কথা বলতে বলতে যখন ওই লাইনের মাঝখানে চলে গেছে, হিমগিরি এক্সপ্রেস ওকে ডিসমেন্ডেল করে দিয়েছে, পুরোপুরি ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। মানে আমি তোমাকে বিবরণ প্রপারলি দিতে পারছি না, খালি এইটুকু তোমাকে বলে রাখছি যে মুখের যে দাঁতের পোর্শনটা ছিল ওটা একটা জায়গায় পড়ে রয়েছে, মাথার চুল লাইনের ক্লিপের মধ্যে আটকে রয়েছে, মানে ওর বডি টানতে টানতে নিয়ে গেছিল পুরো। এটা লিলুয়ার আশেপাশে সবাই জানে, লিলুয়ার আশেপাশে সবাই জানে এই জিনিসটা, সবাই জানে লিলুয়ার আশেপাশে, মানে যারা লিলুয়াতে থাকে ছিল। হ্যাঁ কথা হয়েছে,
সেটাই সেটাই সবচেয়ে বড় কথা। মানে ওখানে আর কি কি হয়েছে সেগুলো আমি আর বিবরণ দেওয়ার প্রয়োজন মনে করছি না, মানে ওগুলো বললে খুব খারাপ দেখাবে। মানে মন পুরো ভারাক্রান্ত, মানে অফিসে আমি 3 দিন যেতে পারিনি, এমন অবস্থা হয়েছে যে 3 দিন আমি সাংঘাতিক ঘটনা ভাই, সাংঘাতিক ঘটনা। 3 দিন আমি অফিসে রুবির সাথে কথা বলতে বলতেই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে কখন আসবে কি আসবে ওটা শিডিউল করছিল, মানে আসতে দিচ্ছে না কাউকে, এটা আমি বুঝতে পারছি, আসতে দিচ্ছে না, খুব সাংঘাতিক, মানে ফেরোসিয়াস খুব, ভীষণই পুরোপুরি। এইবার কি হলো, ওই দুঃখ কাটেনি, 4-5 দিন পর মোটামুটি ওই বাড়ি থেকে সেভাবে ফোনও আসেনি। আমি মেসোকে খালি বললাম যে এখন কয়েকটা দিন থাক, একটু ঠিকঠাক মোটামুটি মেন্টালিটি হোক, তারপর আমরা যাবো। ওই বাড়িতে কিন্তু কিছু না কিছু অ্যাক্টিভিটি হয়েই যাচ্ছে, ঠিক আছে। এইবার আমাকে লাস্ট একবার রুবি ফোন করেছিল, তার আগে ফোন করে বলছে যে ওর হাজবেন্ড নাকি মাঝরাতে বারবার করে উঠে উঠে চলে যাচ্ছে ছাদ, কার সাথে কথা বলছে আবার চলে যাচ্ছে, জিজ্ঞেস করলে ওর সঙ্গে অশান্তি করছে, একসঙ্গে শোয়ার চেষ্টা করলেও বারবার করে মাঝরাতে উঠে দেখছে হাজবেন্ড চলে যাচ্ছে। বলছে আমি ভীষণ বিপদের মধ্যে রয়েছি, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, মানে তুমি কিছু একটা ব্যবস্থা করো। আলাম ঠিক আছে, আমি ব্যবস্থা করছি, তুমি তো দেখলেই সবকিছু কি হলো, আমাকে আর 1-2 দিন দাও, আমি একটুখানি মেন্টালি প্রিপেয়ার হয়ে নি। আমি অ্যাকচুয়ালি এইসবের মধ্যে আর মানে একদম ভালো লাগছে না পুরোপুরি আমার ওই টাইমটা, বুঝতে পারছো, যা গেছে ওই ফেসটা আমাদের দিয়ে আমাদের মধ্যে। এইবার কি হয়েছে, 4-5 দিন মোটামুটি কেটেছে। আমি ট্রেন থেকে নেমেছি 9টা 9:30 বাজে, কাঁচরাপাড়া স্টেশনে নেমেছি, আমার পকেটে সৈকতের ফোন বাজছে। আমার তখন ফোন ধরতে পর্যন্ত ভয় লাগছে। আমি ফোনটা তুলেছি, সৈকত হাউ হাউ করে কাঁদছে। কি হয়েছে না, রুবি গলায় দড়ি দিয়ে দিয়েছে, হঠাৎ করে রুবি গলায় দড়ি দিয়ে দিয়েছে। কি বলছো? মানে তোমাকে আমি বলছি, মানে ওই সিচুয়েশনটা আমার মনে পড়ছে এখন। আমি প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি, আমি ভুলে গেছি আমি কোন দিক দিয়ে বেরোবো আর কিভাবে বাড়ি আসবো, মানে মাইন্ড পুরো ব্ল্যাঙ্ক আমার, একদম টোটালি মাইন্ড পুরোপুরি ব্ল্যাঙ্ক। যে কি শুনছি ব্যাক টু ব্যাক, মানে কোনো রেস্ট নেই এর মধ্যে, মানে প্রবলেম হয়ে চলেছে আর প্রতি মুহূর্তে বাড়ছে, মানে এটাকে আটকানোর কোনো ট্রেনিং নেই, কোনো বিদ্যা নেই, কোনো মন্ত্র নেই, এরকম লাগছে পুরো। কিছুক্ষণ নিজেকে সামলালাম, মনে মনে ভাবছিলাম যে এটা হওয়ারই ছিল, এরকম এরকম মানে মনটাকে এরকম লাগছিল ওই টাইমে যে এত কিছু হচ্ছে ওর এটাও হওয়ার ছিল। খারাপ লাগছে প্রচন্ড আমার, আমার এখনো তোমাকে বলছি আমার এখনো খারাপ লাগছে। আমি রাত্রিবেলাতেই গেলাম ওদের বাড়িতে পোস্টমর্টমের জন্য। সকালবেলা বলে পোস্টমর্টম রাত্রিবেলা হবে না, সকালবেলায় হবে। পোস্টমর্টম হলো, বডি বাড়িতে আসলো মোটামুটি 11টা 11:30 নাগাদ। একটা অদ্ভুত জিনিস আমি লক্ষ্য করলাম, ওখানে সবাই কান্নাকাটি করছে, পায়ে আলতা মাখাচ্ছে, ছাপটাপ নিচ্ছে, অনেক কিছু করছে, পুরো পাড়ার লোক ভিড় হয়ে রয়েছে। বাড়ির সামনে যে উঠোনটার সামনে সবাই গোল করে দাঁড়িয়ে রয়েছে। সৈকতকে দেখলাম অনেকটা দূর বসে রয়েছে, আর ওর অ্যাক্টিভিটি কি ছিল, ও একবার নিজের ওয়াইফের দিকে তাকাচ্ছে, ডেড বডির দিকে তাকাচ্ছে, আর একবার তাকাচ্ছে ছাদের দিকে, আবার তাকাচ্ছে, আবার ছাদের দিকে তাকাচ্ছে। আমি ভাবলাম হয়তো ট্রমার মধ্যে চলে গেছে, হয়তো ট্রমা হয়ে, মানে হঠাৎ করে ওয়াইফকে তো প্রচন্ড ভালোবাসতো, হয়তো কোনো ট্রমার মধ্যেও চলে গেছে। আমি গেলাম ওর কাছে, আমি কি বললাম যে দেখ এখন যা হওয়ার হয়ে গেছে, দেখো যা হওয়ার হয়ে গেছে, এখন নিজেকে তোমাকে সামলাতে হবে। ও আমাকে কি বললো জানো, আমাকে বলছে যে তুমি আমাকে একটু মন্দিরের সামনে নিয়ে যেতে পারবে। বললাম মানে? বলছে তুমি কি আমাকে একটু মন্দিরের সামনে নিয়ে যেতে পারবে, আমার এখানে ভালো লাগছে না, বনগা থেকে ওর আরো আত্মীয়রা আসবে, ঠিক আছে, তো আসতে সময় লাগবে, ওকে নিয়ে যেতেও সময় লাগবে, আমি মানতে পারছি না, সহ্য করতে পারছি না, আমাকে তুমি মন্দিরের সামনে নিয়ে যাবে। দেখো সৈকত, এটা তো পসিবল না, আমি এখন যদি তোমাকে সাথে করে নিয়ে সবাই আমাকে খারাপ ভাববে। আমি দেখলাম যে ও মানছে না, বারবার করে বলছে আমাকে একটু নিয়ে চলো না। আমি কি করলাম কি বলতো, ওর মামা ছিল, ওর মামাকে গিয়ে বললাম যে মামা এরকম এরকম উনি বলছে, সৈকত বলছে যে মন্দিরের সামনে যাবে, কি করব, কি করা উচিত আমার এখন এখানে। বলছে মন্দিরে কেন যাবে, বলছে এখন হয়তো সহ্য করতে পারছে না, বলছে বেশি দূর যেও না, সামনাসামনি থেকো, ওই বনগা থেকে ওরা এসে গেলে আমরা বেরিয়ে পড়বো। ঠিক আছে, তোকে মন্দিরে ওখানে নিয়ে যাচ্ছি। ও কি করছে, আমার সঙ্গে বেরিয়েছে তো ঠিক, 2-3 পা হাঁটছে, পিছনে করে ছাদের দিয়ে তাকাচ্ছে আর বলছে সব শেষ করে দিল, সব শেষ করে দিল, জাস্ট এটুকু কথা বলছে, সব শেষ করে দিল। আমি একটু অবাক হচ্ছিলাম যে ও পুরোপুরি ট্রমায় গেছে, কিচ্ছু না, একটা ট্রমা হয়ে গেছে, এতগুলো মৃত্যু নিজের চোখে দেখেছে, পুরোপুরি ট্রমা হয়ে গেছে। এইবারে মন্দিরের সামনে তো গেলাম, মন্দিরের পিছনে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমাকে বলছে যে সূর্য সিগারেট হবে তোমার কাছে? না, আমি তাড়াহুড়োর মধ্যে আনতে ভুলে গেছি। কিছুক্ষণ আমার দিকে তাকালো, তাকিয়ে বাচ্চাদের মতো হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলো, মানে কাঁদতে কাঁদতে বলতে পারো পুরোপুরি মাটিতে হাঁটু গেড়ে বসে পড়েছে। আমি তো ভাবলাম যত ওর ওয়াইফ মারা গেছে তাই জন্য সবার সামনে কাঁদতে পারছে না, ওই জন্য ও কাঁদছে, কিন্তু আদৌ ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা কি ছিল, ও এবারে ঘটনাটা বলছে যে কি কি কারণে এই জিনিসটা হয়েছে। এই যে রুবি নামে মেয়েটা ছিল, এর যে বয়ফ্রেন্ড ছিল আগে, তার বন্ধু ছিল সৈকত, বুঝতে পারছো,
মানে যখনই ওই ছেলেটা রুবির সঙ্গে দেখা করতে যেত, সৈকতকে সাথে করে নিয়ে যেত। এবার সৈকতের সঙ্গে রুবির খুব ভালো আলাপ হয়ে গেছে, ফোন নাম্বার দেওয়া নেওয়া হয়েছে, হেল্প করতে লাগতো কাজে, ঝগড়া টগড়া হলে ও মিডিয়েটারে কাজ বাজ করতো, কিন্তু ওর মনে কিন্তু রুবির জন্য একটা আলাদা জায়গা হয়ে গেছিল, বুঝতে পারছো? এবারে রুবির সঙ্গে যখন ওর ঝামেলা হতো না বন্ধুটার, ওর খুব আনন্দ হতো যাতে ব্রেকআপটা হয়ে যায়, কিন্তু কোনোভাবেই ওই মেয়েটার সঙ্গে, রুবির সঙ্গে ওই ছেলেটা কিন্তু ব্রেকআপ হচ্ছিল না। তখন ও কিন্তু তারাপীঠ চায়, তারাপীঠ গিয়ে ও বশীকরণ করে রুবিকে। আর বশীকরণ করার পর মানে কিরম বশীকরণ করে, যে মানে 1 বছর ধরে ধরে না মানে কন্টিনিউয়াসলি বশীকরণ করেছে, 1 বছর ধরে, 6 মাস ধরে করেছে, আবার 6 মাস এক ধরনের ভাবে করেছে, খুবই স্ট্রং ক্রিয়া করেছে। হ্যাঁ, খুবই স্ট্রং ক্রিয়া করেছে, করে ছেলেটার সঙ্গে ওর ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক শেষ, মানে মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেছে, মানে ওর বন্ধুটা যার সঙ্গে রুবির অ্যাকচুয়ালি ভালোবাসা ছিল, ওর সঙ্গে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হওয়ার পর এই ছেলেটার সঙ্গে রুবির বিয়ে হয়ে যায়, মানে সৈকতের সঙ্গে রুবির বিয়ে হয়ে যায়। এবার বিয়ে হওয়ার পর মানে ওর বাড়ি থেকে না, মেয়েটার বাড়ি থেকে খুব একটা মান ছিল না, তার কারণ হচ্ছে এই ছেলেটা সেভাবে কিছু করতো না, ওই মোবাইলের একটা বিজনেস করতো খালি। তো কি হয়েছে, এবার রুবিকে ওর ভালো রাখা ওর সবচেয়ে বড় প্রায়োরিটি ছিল। আর তার মধ্যে ওই ভদ্রলোক বলেছিল, সাধু ভদ্রলোক, যেরকম তোমাদের মৃত্যুর এরকম হতে পারে, তোমাদের আগামী দিন খারাপ, তো আবারও তান্ত্রিকের কাছে গেছিল, একজন তন্ত্র সাধকের কাছে গেছিল, তারাপীঠে যিনি থাকে, ওনাকে গিয়ে বলেছিল যে এরকম এরকম আমাকে বলেছে, তো আমি রুবিকে ভালো রাখতে চাই, আমি ওকে রানী বানিয়ে রাখতে চাই, তার জন্য যদি কোনো এরকম টোটকা থাকে বা কোনো নিয়ম রীতিনীতি থাকে, তাহলে কিন্তু তুমি সেটা আমাকে, আপনি সেটা আমাকে বলতে পারেন, সেটা যদি করার থাকে। তো উনি কিছু বিদ্যা শিখিয়েছিল, কিছু প্রক্রিয়া শিখিয়েছিল। রুবি যখন মানে বিএড পড়ছিল, বিএড পড়ার জন্য কয়েকটা দিনের জন্য ও বাড়িতে গেছিল, তখন ওই ছেলেটা কি করেছে, নিজের ছাদের ঘরে এই ক্রিয়াগুলো করে, বোনকে পাঠিয়ে দেয় মা বাড়ি পাঠিয়ে ক্রিয়াগুলো করে ওই ঘরে। এবার করার পর কি হয়, ওর যে এককালীন টাকা যেটা ছিল, সেই টাকা ও মিউচুয়াল ফান্ডে বা কোনো জায়গায় পার্টিকুলার জায়গাতে খাটিয়ে কিছু প্রফিট আসে, সেখান থেকে ওর বিজনেস শুরু হয়, বুঝতে পারছো? এইবার হচ্ছে যেই তন্ত্রটা ওকে শেখানো হয়েছিল সেটা পিশাচিনী তন্ত্র ছিল, কর্ণ পিশাচিনী তন্ত্র ছিল। এবার কর্ণ পিশাচিনী তন্ত্র যেটা হচ্ছে, সেটা ব্যাপারটা আমি একটু বলে নিই। এটাতে কিন্তু ওই আলাদিনের জিনের মতো নয় যে তোমাকে এসে টাকা পয়সা দেবে, তোমাকে হিরে মণিমুক্ত দেবে। এ যখন জুড়ে যাবে তোমার লাইফে, তোমার ব্লকেজ গুলো খুলে যাবে, তোমার টাকা আসার ওয়ে আউট গুলো বেড়ে যাবে, ঠিক আছে? ও প্রথম দিকে তোমাকে দেবে, তারপর তোমার থেকে নেবে। আর যারা এইসব সাধনা করে, মানে তন্ত্র মানে কর্ণ পিশাচিনী সাধনা করা মানে তুমি কোনো ডেথ নোটে সাইন করে নেওয়া, মানে তোমাকে এর আলটিমেট মানে মানে শেষ ফল হচ্ছে মৃত্যু, তাকে মরতেই হবে, কিছু করার নেই, ঠিক আছে? এর মানে সুরাহা কিছু হয় না। আর এই সবসময় তোমার সঙ্গে থাকবে, তোমাকে প্রশ্ন করবে, তোমাকে তার অ্যান্সার দিতে হবে। ওই জন্য ও কিন্তু ওই মন্দারমণির হোটেলের বাইরে কথা বলছিল, প্লাস নিজের ঘরে কথা বলছিল, আস্তে আস্তে হিসাবগুলো সব মিলছে। আর যখন কর্ণ পিশাচিনী তোমার সঙ্গে জুড়ে যাবে না, তখন কিন্তু তোমার লাইফে কোনো মহিলার ইন্টারফারেন্স চলবে না, খুব পজিটিভ টাইপের কোনো মানে মহিলার কিন্তু ইন্টারফারেন্স চলবে না। যেই তোমার সংস্পর্শে আসবে সেই কিন্তু মারা যাবে। তাই জন্য যারা যারা ওর সংস্পর্শে আসার চেষ্টা করছিল, তারা কিন্তু মারা যাচ্ছিল। যদি রুবি ওকে একা করে থাকতে দিত, তাহলে হয়তো রুবি মরতো না। আমার যেটা মনে হলো ওই টাইমে শুনে, যে ও সেটাই বলছিল যে ও যদি রুবি আলাদা ঘরে শুতো, ও আলাদা ঘরে শুতো, যেরকম শুচ্ছিল, ছেলেটা কিন্তু রুবিকে ভালোবাসে বলে এরকম ভাবে শুচ্ছিল যাতে রুবির কোনো ক্ষতি না হয়। ও বুঝে গেছিল, কারণ ও ডিক্লাইন করতে আরম্ভ করেছিল, কর্ণ পিশাচিনীকে ও ডিক্লাইন করতে আরম্ভ করেছিল। তাই জন্য কিন্তু আবার সেই ব্লকেজ শুরু হয়ে গেল, ওর টাকা আটকে গেল, ওর মানে যেসব জিনিসপত্র প্রোডাক্ট গুলো বেচতো সেগুলো তো ডিফেক্ট বেরোতে আরম্ভ করলো, ঠিক আছে? এই ঘটনাটা আমি পুরোটা শুনলাম ওর মুখ থেকে, বুঝতে পারছো? এইবার শোনার পর তো আমি ওকে বললাম, তুই এগুলো কি করেছো, তুমি এগুলো? বলছে আজকে আমার মৃত্যু, মানে আমার ওয়াইফের মৃত্যু, আমার মানে বোনের মৃত্যু, তোমার বান্ধবীর মৃত্যুর জন্য দায়ী সম্পূর্ণ হবে আমি এখন এটার থেকে দূরে যেতে চাইছি, আমি যেতে পারছি না। ইভেন আমি যেই তন্ত্র সাধকের মাধ্যমে আমি এটা করেছি, আমি তারাপীঠ পর্যন্ত পৌঁছাতে পারছি না। মানে আমি অনেকবার চেষ্টা করেছি যে রুবিকে না বলে আমি তারাপীঠ চলে যাবো, গিয়ে নিয়ে এটা সলিউশন চাইবো, হ্যাঁ, কিন্তু আমি সেটা পর্যন্ত যেতে পারছি না। যার মাধ্যমে ওই তান্ত্রিককে পেয়েছিলাম তার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না, মানে আমি চারদিক দিয়ে পুরো ঘিরে গেছি। তো বারবার করে একটা কথা বলতে আরম্ভ করছিল, যেরকম ওয়াইফের মৃত্যু বা সবার মৃত্যুর জন্য ওই দায়ী, কারণ ওর কাছে আর অপশন ছিল না। ও কিন্তু এগুলো খারাপ করার জন্য কিছু করেনি, ও কিন্তু রুবিকে ভালো রাখার জন্য, যাতে রুবি একটু ভালো থাকতে পারে, আর একটু লাক্সারি লাইফ কাটাতে পারে, ওর মা বাবাকে যাতে গিয়ে বলতে পারে যে আমি যাকে বিয়ে করেছি সে অনেকটা বেটার আমার থেকে, মানে আমার জন্য অনেকটা বেটার। এই পার্টিকুলার রিজন গুলোর জন্যই কিন্তু
মানে ওই এই জিনিসটা নিয়েছিল স্টেপটা, কিন্তু ও বুঝতে পারেনি যে কর্ণ পিশাচিনী সাধনাটা কি। কারণ ওকে ভুল বলা হয়েছিল, ওকে বলা হয়েছিল যে এই বিদ্যার মাধ্যমে তুমি এমন কিছু উপলব্ধি করবে যার দৌড়ান তুমি কিন্তু মানে অনেক কিছু লাভ করতে পারবে, তোমার অনেক ভালো হবে জীবনে, আর যদি কোনো ফাড়াটা কিছু থাকে সেটা কেটে যাবে। পুরো ঘটনাটা আমি শুনলাম, আমি তো বুঝলাম কি হয়েছে। তুমি এখন চলো আগে কাজটা কমপ্লিট করে নাও, 3 দিনের কাজ কমপ্লিট হবে, আমি 4 দিনের মাথায় যদি আমি মরেও যাই, আমার যদি কোনো ক্ষতিও হয়ে যায় সঙ্গীতার মতো, তাও আমি আমার গুরু ভাই বা ওর যে মেশো রয়েছে তাকে নিয়ে আমি আসবোই, যেভাবে হোক। তোমায় কোনো চিন্তা করতে হবে না, তুমি কিন্তু আর না করো না কাউকে আনার জন্য, কারণ তুমি যারা যারা আনার চেষ্টা করে সবাইকে তুমি না করে দিয়েছো। বলছি এটা নাটা আমি করিনি, আমাকে করানো হয়েছে। চলো এখন আপাতত। আমরা গেলাম ওখানে, কাজ কারবার মিটলো, বডি পড়ানো হলো, সবকিছু মিটলো। 3 দিনের মাথায় আমরা সব রেডি হয়ে গেছি। গুরু ভাইকেও বলে রেখেছি যদি ওনার দ্বারা না হয় আপনাকে আমি ওই দিনকেই নিয়ে যাবো ওখান থেকে, আপনাকে ফোন করবো, আপনি গাড়ি ফাড়ি যেভাবে হোক নিয়ে চলে আসবেন। একদম প্রিপেয়ার্ড আমরা যাব, ঠিক আছে? মানে কালকে যাব, আজকে মোটামুটি সবকিছু রেডি করে নিয়েছি আমি, ঠিক আছে? 7টার সময় ওই বাড়ি থেকে ওর মামার একটা ফোন আসলো। আচ্ছা, সৈকত সেম জায়গাতে যেখানে রবি গলায় দড়ি দিয়েছিল, যে ঘরটাতে, ওই ঘরে গলায় দড়ি দিয়েছে, ওই ঘরে সৈকত গলায় দড়ি দিয়ে দিয়েছে। আমি খালি ওই টাইমে মানে দাঁড়িয়ে একটা জিনিস খালি চিন্তা করছিলাম, আমার মাথায় কিচ্ছু আসে ওই টাইমে, এতগুলো মৃত্যু বলো সবই তো শুনতে পাচ্ছি, জানতে পারছি, একটাই জিনিস খালি মাথায় আসছে যে ওই যে সাধু ওদেরকে ওই দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে কথাটা বলেছিল, তার মানে উনি কোনো মানুষ ছিল না, এটা বোঝা যাচ্ছে পুরোপুরি। যিনি এই কথাটা বলেছিল ওকে, যেরকম তোমাদের মৃত্যু যোগ রয়েছে, আর তুমি, তোমার মৃত্যুর কারণ হবে এ আর এর মৃত্যুর কারণ হবে তুমি। দেখো হিসাব করে দেখলে কিন্তু তাই হলো, যদি তুমি ইনডাইরেক্টলি দেখো যে রুবি মারা গেল কি কারণের জন্য, ও একটা অন্য সন্দেহ করছিল সৈকতকে, যেটা ও মেনে নিতে পারছিল না, যার জন্য পুরোপুরি বাবা মা সবাইকে ছেড়ে এসছে, আর সে ভাবছে অন্য কারোর সঙ্গে সম্পর্কে জড়িয়ে গেছে। তার মানে ঘটনা কি হলো, যে রুবি ভাবলো যে ওই সৈকত কারোর সঙ্গে জড়িয়ে গেছে, মানে রুবির মৃত্যুর কারণ সৈকত হলো, আর সৈকত অ্যাকচুয়ালি মানে রুবিকে ছাড়া থাকতে পারছিল না, ওই জন্য সৈকত মারা গেল। এটা আমরা আরো ভালোভাবে কি করে জানতে পারলাম, আমরা গেলাম ওদের বাড়িতে, ওই ওর মেসো সবাই মিলে আমরা গেলাম ওখান থেকে সৈকতের বাড়িতে। সৈকতের মোটামুটি তখন বডি অলরেডি পাঠানো হয়ে গেছে মর্গে। তো ওখানে গিয়ে, বাড়িতে গিয়ে আমি ওই যে মেয়েটা প্রথম আমাকে বলেছিল না যে ভূত মানো কি মানো না, ওই মেয়েটা আমাকে বলছিল, মানে সবাইকেই বলছিল, আমিও শুনছিলাম ওইখানে, যে সৈকত নাকি ওকে একদিন আগে ফোন করেছিল কথাবার্তা বলার জন্য। তো ওখানে ওই টাইমে সৈকত ওকে বলেছিল যে রুবিকে ছাড়া আমার ভালো লাগছে না, আমি যেখানেই যাচ্ছি মনে হচ্ছে রুবি আমার সাথে রয়েছে, কিন্তু রুবিকে দেখতে পাচ্ছি না কোথাও, বালিশে শুচ্ছি মনে হচ্ছে রুবি পাশে রয়েছে, আমি সারা ঘরে খালি রুবিকে খুঁজছি, কিন্তু রুবি কিন্তু বাড়ির আশেপাশে কোথাও নেই। আর আমি যা যা করেছি আমি তোকে হয়তো বলে যেতে পারলাম না, কিন্তু আমি সবকিছু করেছি রুবির জন্য। তখন ও বলছে দাদা তুই কি বলছিস, বলে যেতে পারলাম না মানে? বলছে আমি কথা বলতে পারছি না, আমার শরীরটা একটু খারাপ লাগছে, তুই ফোনটা রাখ, তোর সাথে পরে আমি কথা বলবো। ফোন রেখেছে, গলায় দড়ি দিয়ে দিয়েছে। বুঝতে পারছো এতটা প্যাথেটিক একটা ঘটনা। তারপর থেকে আমি আর ওই বাড়িতে কোনোদিনও যাইনি, আমি এখনো জানি না বাড়ির কি পরিস্থিতি রয়েছে, কারণ বাড়িতে আর কেউ বেঁচে নেই, যারা যারা ছিল সবাই মৃত, বাড়িতে কেউ বেঁচে নেই। ইভেন ওদের সঙ্গে আমি কোনোদিন কন্ট্যাক্টও করিনি। 1-2বার ওর মামা আমাকে ওই পুজোর পরের বছর পুজোর বিজয়া দশমী জানানোর সময় ফোন করেছে, কথা বলেছি। ওর মেসো আমাকে মাঝে একবার ফোন করেছিল, হালকা পাতলা কথা বলেছি, কিন্তু খুব বেশি ডেপথে যাইনি, কারণ আমি এই জিনিসগুলো আর মনে করতে চাইছি না। যে এই যে মানে কি বলবো, যে জিনিসগুলো আমার চোখের সামনে ঘটলো, যেগুলো আমি দেখলাম, যেগুলো এতগুলো প্রাণ ব্যাক টু ব্যাক মারা গেল এরা, মানে আমার কাছে পুরোপুরি এগুলো কোনো লজিক নেই আমার কাছে। আমি যে তোমাকে বললাম ঘটনাটা, আমার কাছে সত্যি বলতে কোনো লজিক নেই যে কি করতে ওই কাজগুলো করলো। আজকে যে তন্ত্র সাধনাও করলো, সবকিছু সব ঠিকঠাক ভাবে সবকিছু মেনটেন করলো, সবই ঠিকঠাক চলছিল, হয়তো মোবাইলের দোকানটা এরকম হতে পারে। অনেক সময় কি বলতো, স্ত্রী ভাগ্যেও কিন্তু উন্নতি লেখা থাকে, আমি জানি না তুমি কতটা মানবে, যে স্ত্রী ভাগ্যে উন্নতি লেখা থাকে, হ্যাঁ, যে বিয়ে করার পর হয়তো ওর ভাগ্য উন্নতি ঘটতোই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে কিন্তু আরেকটু ওয়েট করে দেখতে পারতো, সব না করে, মানে ও ভালো জিনিসটাকে আরো ভালো করতে গিয়ে খারাপ হয়ে গেল, হিতে বিপরীত যেটাকে বলা হয়। বুঝতে পারছো? মানে এটাই ছিল। তোমাকে আমি কি বলবো, এই যে ব্যাপারটা বলছো না, এখনকার দিনে বশীকরণ বলো বা যাই বলো, ঠিক আছে, এই জিনিসটা এত কমন হয়ে গেছে, এত কেসেস আসে আমার কাছে, ঠিক আছে, স্পিরিচুয়াল হেল্পের জন্য। এবার প্রবলেম যেটা হয়ে দাঁড়ায় না, মানে নিজেরাই অনেক ক্ষেত্রে নিজেদের কবরটাকে খুঁড়ে রাখে। এক্স্যাক্টলি, একদমই তাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই জিনিসগুলো এত ইজিলি অ্যাভেলেবেল হয়ে গেছে না, মানে আর কিছু বলার থাকে না জিনিসগুলোতে। আর
মানে কি বলবো তোমাকে, এত প্রবলেমেটিক জিনিসটা, ঠিক আছে, এত প্রবলেমেটিক। মানে আমি তোমাকে নিজে বললাম, আমার নিজে খারাপ লাগছে, মানে আমি যে জিনিসগুলো আমি ফেস করেছি ওই টাইমে, মানে অ্যাকচুয়ালি দেখো যারা স্পটে থাকে তারা অ্যাকচুয়ালি জিনিসগুলো বোঝে যে ওই টাইমটা কি আমার মধ্যে ফিল হয়েছে। আমি তোমাকে ঘটনার মাধ্যমে অতটা ভালোভাবে বোঝাতে পারলাম না, কিন্তু তুমি যদি থাকতে ওই টাইমে আমার সাথে, তাহলে তুমি হয়তো বুঝতে পারতে যে কি ফেস আমি ফিল করেছি। না সূর্য, আমি বুঝতে পারছি, কেন বুঝতে পারছি, ঠিক আছে। রিসেন্টলি মানে তোমায় তো বলেইছিলাম আগে রেকর্ডিং এ যে এটা একটা পিশাচ চলছে, মে মাস অব্দি এটা টাইমিং রয়েছে, ঠিক আছে। এই টাইমিং এর মধ্যে এত প্যারানর্মাল কেসেস এসেছে আমার কাছে, ঠিক আছে। মানে তোমার সাথেই তো মানে কথা হচ্ছিল, ঠিক আছে, যে একটা প্রবলেম হয়েছে, তোমাদের কাঁচরাপাড়ার দিকে যাচ্ছি, ঠিক আছে। তুমি যখন আমাদের স্টুডিওতে প্রথমবার এলে, তোমার সাথে আড্ডা হলো, কথাবার্তা হলো, সেই সময় তুমি বললে যে ঠিক আছে ভাই তুমি এসো, যদি কোনো লোকাল সাপোর্ট লাগে বা প্রবলেম লাগে তুমি জানিও আমাকে, ঠিক আছে। একদমই মানে সেই বাড়িতে গিয়েও বিভিন্ন ধরনের প্রবলেমস, ঠিক আছে, ভাইবস এতটা খারাপ, ঠিক আছে। আমি এবং আমার টিম গেছিলাম। মানে এখনকার দিনে না, মানে প্রবলেমস মানুষ নিজেরা নিজেদের ডেকে এনেছে, বা হিংসের জন্য কেউ কারোর উপর ব্ল্যাক ম্যাজিক করছে, এরকম টাইপের কেস। মানে তোমার সাথে আমি এখন কথা বলছি তো ভাই, ঠিক আছে, মানে 3টে এরকম কেস এখন অনগোয়িং চলছে আমার। মানে কেস স্টাডি লেখা থাকছে যে কিভাবে আমরা এগোচ্ছি বা কি হচ্ছে। আচ্ছা, বাট সূর্য, এখন এই জিনিসপত্রগুলো খুব বেড়ে গেছে। মানুষের তো ভাই সচেতন থাকাই উচিত। তোমার এই ঘটনার মাধ্যমে অনেকে সচেতন হতে পারলো, ঠিক আছে। আর আমি একটা কথা বলবো যে যারা যারা শুনছেন, ঠিক আছে, তারা, এটা তো সাময়িক একটা উন্নতি, মানে সাময়িক একটা লোভের জন্য পুরো দুটো জীবন, মানে দুটো কি আরো অনেকগুলো জীবন শেষ হয়ে গেল। আরো যেতে পারতো, যদি আরো কোনো বাড়িতে মহিলা থাকতো সংলগ্ন, তাদের হয়তো প্রাণ হত্যা হতো, এটা হতোই। একদম একদম, মানে ইভেন তোমারও লাইফ রিস্ক ছিল এটাতে। একদম, আমার তো ভীষণ রিস্ক হয়ে গেছিল। ভাগ্য ভালো যে আমি মানে ওই টাইমে যাওয়া হয়নি কোনো কারণের জন্য। এটা তোমার গুরু বলের জন্য, মানে তোমার বৃহস্পতি স্ট্রং ছিল, গুরু বল ছিল, যার জন্য তুমি হয়তো বেঁচে গেছো। বাট মানে এরা কিন্তু এরকম টাইপের পিশাচিনী বলো, যক্ষিণী বলো, অপ্সরা বলো বা যাই বলো, এরা কিন্তু মানে কারোর ইন্টারফেয়ারেন্স, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, সেটা কিন্তু ওরা মেনে নিতে পারে না। একদম ঠিক কথা তুমি বলেছো, একদম ঠিক কথা। এটাই ওই ঘটনার মধ্যে পুরোপুরি পরিস্ফুট হচ্ছে জিনিসটা, একদমই। তোমার কি মনে হয় ও যখন মারা গেছিল, ও কি ওর যে কর্ণ পিশাচিনী ছিল সেটা কি কাউকে দান করতে পেরেছে না পারেনি? আমার তো মনে হয় পারেনি। তার মানে ও এখনো রয়েছে ওখানে। হ্যাঁ, আমার একটা যেটা শোনা কথা, যেটা আমি জানি না, এটা আমার ভুল হতে পারে, সেটা হচ্ছে কর্ণ পিশাচিনী যদি দান না করে কেউ যদি মারা যায়, তার নাকি বডি পড়ে না। আমি শুনেছি এটা, আমি জানি না কতটা সত্যি, যে তার নাকি সহজে বডি পড়ে না। এটা 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 হয়, অনেক ক্ষেত্রেই হয়। মানে তখন কি হয়, তখন অনেক মানে ওই দাহ্য সামগ্রী, কর্পূর ফকপুর ঘি টি মাখিয়ে আরো বেশি করে তারপরে করো। আর এখন তো জিনিসপত্র চুল্লিতে পোড়ানো হয়, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবজার্ভ করার জায়গাটাও থাকে না, ঠিক আছে। বাট খুব নোংরা মৃত্যু হয় এইসব ক্ষেত্রে। এগুলো করা উচিত না অ্যাকচুয়ালি। দেখো, এগুলো কর্ণ পিশাচিনী টাকা মানে তুমি তোমার পুরোপুরি মৃত্যু বিলে সাইন করছো, আমি বলবো। মানে তোমার রাস্তা কিছু নেই এখানে। এর আলটিমেট মানে নেট ফল হচ্ছে তোমাকে মরতেই হবে, আজ নয়তো কাল তোমাকে মরতেই হবে, কারণ তোমার জীবনযাপন আর স্বাভাবিক রইবে না, অস্বাভাবিক হয়ে যাবে। একদম একদম। এই যে ধরো কারোর ক্যারিয়ারের প্রবলেম চলছে, ঠিক আছে, বা ধরো কোনো কিছু, তো সেই জিনিসপত্র দেবী শক্তির আরাধনা, শৈব সাধনা, এগুলোর মাধ্যমেও ভালো করা যায়, ব্লকেজগুলোকে খোলা যায়। কিন্তু মানুষের ওই একটা টেন্ডেন্সি যে খুব তাড়াতাড়ি পাবো, শর্টকাটে পাবো। একদমই, এটা তুমি একটা ভ্যালিড পয়েন্ট বললে, যে দেব-দেবী সাধনাতে মানুষের সারা জীবন কেটে যায়, কিন্তু কর্ণ পিশাচিনী সাধনা যদি ঠিক মতো করা হয়, 11 দিনের মাথায় চলে আসে, ঠিক মতো করা হলে। 11 দিন বা 41 দিন, 11 দিন বা 41 দিন, এক্স্যাক্টলি, তুমি যে পদ্ধতিতে করছো। মানে আজকের ঘটনাটা খুব সাংঘাতিক ছিল সূর্য। মানে এতগুলো মৃত্যু না, মানে আমি পদে পদে চমকে গেছি যে অ্যাকচুয়ালি এরকম হচ্ছে। আর এই যে রেলে কাটা পড়ার ব্যাপারটা তুমি বললে, যে মানে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে নিয়ে গেছে, চুলটা রেল লাইনে লেগে রয়েছে, ভাই মধ্যে জড়িয়েছিল পুরোপুরি। তোমার কিছু হয়নি, এটাই একটা। আর তুমি বিশ্বাস করবে না, যারা মানে ওখানে ছিল, মানে প্রত্যক্ষদর্শী, মানে ওরা ঠিক মানে দাঁড়াতে পারছিল না, দেখে এমন অবস্থা ছিল বডির। আমি বিবরণ হয়তো তোমাকে দিলাম না প্রপারলি এখানে, তুমি ঘটনা শুনেই তুমি এরকম ফিল করছো। আমি তো স্পটে ছিলাম, তাহলে আমার মধ্যে কি হয়েছে তুমি বুঝতে পারছো নিশ্চয়ই। এক্স্যাক্টলি। ঠিক আছে, তাও এমন একজন মানে আমাদের চোখের সামনে দিয়ে চলে গেল, যার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব।
ওই গ্রুপটা কিন্তু আর নেই, গ্রুপটা ভেঙে গেছে। মারাই তো গেল এতজন। হ্যাঁ, গ্রুপ থেকে মানে মারা তো গেছে একদিনই কলেজের মধ্যে। আমি ওই যে গ্রুপটা, তুমি যদি ওই মন্দারমণি গ্রুপটা কনসিডার করো, 3 জন মারা গেল না? হ্যাঁ হ্যাঁ, না আমাদের যে পার্সোনাল যে গ্রুপটা ছিল, আমি গ্রুপ থেকে লেফট হয়ে গেছি অলরেডি। আমি আর কলেজে কিন্তু রিইউনিয়ন গ্রুপে নেই, আমি লেফট হয়ে গেছি, কারণ আমি আর চাইছি না কিছু পুরনো কথা মনে করানোর জন্য। কারণ সবাই আমাকেই জিজ্ঞেস করে জিনিসগুলো, কি হয়েছিল কি হয়নি, আমি আর কাউকে বলতেও চাইছিলাম না, বলতে ইচ্ছাও করে না, বুঝতে পারছো? এইসব দিনগুলো আমাকে ওই টাইমে দেখতে হয়েছে, সুপার প্যাথেটিক। তারপর তো করোনা চলেই আসলো 2020-তে, ঠিক আছে, মানে ব্যাক টু ব্যাক, কি বলবো আর তোমাকে। যাই হোক, অসুবিধা নেই সূর্য, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার, ঠিক আছে? তুমি এইটা রোববার দিন আমরা আপলোড করছি, আর রোববার দিন তুমি আমার বাড়িতে থাকছো। আমরা একটা খুব সাংঘাতিক রেকর্ডিং করব, যখন কিউরিও ফাইটের অডিয়েন্স এই পার্টিকুলার ঘোষলি কল রেকর্ডিংটা শুনছে। মানে আমি পডকাস্টটা নিয়ে বেশ এক্সাইটেড, কারণ মানুষজন অনেক নতুন কিছু জানতে পারবে, আমারও কিছু ইনপুট দেবো, তোমার ইনপুট নেব, একটা খুব পাওয়ার প্যাকড একটা এপিসোড হবে আশা করা যায়। একদমই, আমিও তাই এক্সপেক্ট করবো যেন পাওয়ার প্যাকটি এপিসোড এবারেও হয়, ঠিক আছে? একদম একদম। আর ঠিক আছে, চলো ভাই, কথা হচ্ছে, দেখা হচ্ছে, সাবধানে এসো। গুড নাইট, চলো বাই। ঘড়িতে বেলা 3টে, আপনারা শুনছেন কিউরিও ফাইটের ঘোস্টলি কল রেকর্ডিং। আপনাদের আজকের হরর ডোজ। কেমন ছিল আজকের এই হরর জার্নি আমার সাথে? কি বুঝলেন, কি শিখলেন? ভয় লাগলো নাকি খুব পিসফুল ফিল করছেন আপনি? আপনার সাথেও কেউ নেই তো? যাই হোক, কিউরিও ফাইটে নতুন হলে সাবস্ক্রাইব করে নিন, কমপ্লিটলি ফ্রি এটা আপনার জন্য। আর শেয়ার করে দিন আজকের এই এপিসোড আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এই এপিসোডটা শোনার সুযোগ পায়। তৈরি হয়ে যান আপনারা এমন কিছুর জন্য যা এর আগে আপনারা কখনোই দেখেননি বা শোনেননি। সব কিছু জানাবো খুব তাড়াতাড়ি। কিউরিও ফাইটার আরও 2টি এরকম এপিসোড শুনতে আপনার স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাঁদিকের বক্সে ক্লিক করুন। ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস, বিকজ আই ফিড ইউর ডার্ক কিউরিওসিটি অ্যান্ড হরর ড্রিমস। Curio Fight presents Ghostly Call Recording, a horror audio documentary by Kaustav Kumar. এবার ভয় পাবে